আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। ভাই, এই ঘটনাটা আমাকে বলেছে একজন আপনার সিএনজি চালক, সে সিলেটের বাসিন্দা। সে বলে যে অনেক রাত পর্যন্ত সে আপনার সিএনজি চালায়, তো রাত হয়ে গেলে ওখানে সিএনজিটা নাকি বেশ নিরাপদ না আর কি। আচ্ছা, মানে আপনার মানে ছিনতাই টিনতাই হয় আর কি সিএনজির। তো সে আসলে, আমি অনেক রাতে তার সিএনজিতে উঠেছিলাম, তো সে আমাকে বলতে, আমি বললাম যে রাত 11টা 11:30 তো কোনো রাত না, তো আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো সে বলতেছে যে আসলে স্যার আপনি কোথায়, আপনি তো আসছেন ঢাকা থেকে, ওইখানে হয়তো এটা রাত না, কিন্তু এখানে রাতের বেলা সমস্যা হয়, ছিনতাই টিনতাই। বললাম যে ওকে, আপনার তো মনে হয় না আমি ছিনতাই করবো। না সেটা না, কিন্তু আমি যে যাবো ওখান থেকে আসবো সমস্যা। তো আমি বললাম যে কি কিছু দেখেন না নাকি, ভূত টুতের ভয় পান? তো সে বেশ এড়ায় যাচ্ছে আর কি, কথা বলতে চাচ্ছে না। তো পরে বললো যে জি আমি দেখছি এখানে একবার রাস্তার মধ্যে এরকম দেখছি। কি দেখছেন? বলে যে আমি এরকম রাতের বেলা একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম আপনার এয়ারপোর্টের ওখান থেকে উঠছে, জোর করে আমি থামতাম না, বলে জোর করেই আমাকে থামায় উঠছে, উঠে তারপরে আপনার আসতেছে। তো প্যাসেঞ্জার কথাবার্তা কম বলে, আসতেছে। তো একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমি প্রসঙ্গত আর কি নামটা বললাম না আর কি, সেখানে আপনার বেশ মানে পরিচিত জায়গা, কবরস্থানটা আছে। তো ওই জায়গাটা আর কি ঠিক করছে আর কি। তো আসতেছে, তো বলতেছে যে যখন নাকি সে কবরস্থানের কাছে আসে, তখন তার কাছে মনে হয় যে সিএনজিটা একটু ঝাঁকি খাচ্ছে আর কি, মানে একটু মানে কেমন ইঞ্জিন করতেছে। তো একসময় কাশতে থেমে গেছে তার সিএনজিটা। এবং ওখানে কিন্তু সিএনজি রাসেল ভাই খোলা, আপনার নাই, যে দরজা নাই, আমাদের যেমন থাকা দরজা নাই। তো বলতেছে, তো স্টার্ট করার চেষ্টা করতেছে, স্টার্ট হয় না, কাশি দেয়। তো মাথা ঘুরায় বলতে গেছে আপনার ওই প্যাসেঞ্জার যে ছিল, যে আপনার পিছন দিকে, যে একটু প্রবলেম হয়েছে দেখতেছি। তো দেখে যে প্যাসেঞ্জার নাই। তো প্যাসেঞ্জার একটু মানে অবাক হয়ে গেছে, হঠাৎ করে চলন্ত গাড়ি তো ছিল, এই মাত্র থামছি। তো সামনে দাঁড়ায় দেখে যে একটা কুকুরটা বেশ বড় সাইজের, আপনার নেকড়ে টাইপের সাইজ হবে, বড়, এবং চোখগুলো জ্বলতেছে, ধকধক করে জ্বলতেছে। তো কুকুরের চোখ কিন্তু সাধারণত লাইটের রিফ্লেকশনে জ্বলে, এমনি জ্বলে না। হ্যাঁ, এটা বেড়ালের চোখ জ্বলে, কুকুর কিন্তু লাইট রিফ্লেকশনে জ্বলে ওঠে। তো ওটা কোনো রিফ্লেকশন ছাড়াই জ্বলতেছে লাইটটা, চোখটা। তো বেশ ভয় পেয়ে গেছে। তো তারপর দেখছে যে কুকুরটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে আস্তে করে কবরস্থানের সাইডে গেল। ওইটা আপনার মানে কবরস্থান বলতে আর কি আপনার ওইটা মুসলিম কবরস্থান ছিল না আর কি, পাশ দিয়ে যাচ্ছে। তো ওখানে মানে খুব একটা মানে ওই যে হুজুর টুজুর বা এরকম নাই কিছু। তো কাছে চলে গেল। তো যাওয়ার পরে হঠাৎ করে সে দেখলো যে কবরস্থানের কাছে যে কুকুরটা মাটিতে যখন শুয়ে পড়ার মানে মাটির ভেতরে মানে অদৃশ্য হওয়ার মতো। প্রিয় লিসেনার, আপনারা ভূতপ্রেমকে ভালোবাসেন বলে, প্রতিনিয়ত শুনেন বলে আমি প্রতিদিন এই ইউটিউব চ্যানেলে রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো নিয়ে হাজির হই। তবে আপনারা কোথায় থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, প্রতিনিয়ত শুনেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত অনেক কষ্ট করে এই ঘটনাগুলো বাছাই করে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। এবং সেখান থেকে আপনার একটা মানে মহিলার অবয়ব বেরোলো, হয়ে গেল আর কি, মানে জাস্ট লাইক ট্রান্সফর্মের মতো। এবং সেটা বেশ উঁচা লম্বা, এবং হেঁটে সে গট করে আপনার ওইদিকে চলে গেল কবরস্থানের ভিতরে। এবং সে এত ভয় পেয়েছিল, সে সিএনজি টিএনজি ফেলায় রেখে সে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে। সে আর মানে ওখানে থাকেই নেই। তো তারপর তার জ্বর আসছিল, তো বললো যে এটাই সে দেখছিল ওখানে। ওকে, তো এটা হচ্ছে সিলেটের ঘটনা। ওকে, আমরা ছোট যেহেতু ঘটনা আমরা আরেকটা শুনে ফেলি তাহলে একদম। আচ্ছা, তাহলে এটা ঢাকার মিরপুরের ঘটনা আসল ভাই। মিরপুর ব্যাক ইন 80 দশকে, 80-85 দিকে এরকম। তো ওইখানে ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা রাস্তা ছিল বাঁকা। সেই রাস্তাটা আপনার ইব্রাহিমপুর থেকে মানে বেশ বাঁকা হয়ে কার্ভ হয়ে ওটা চলে গেছিল 14 নম্বর। আপনার ওখানে একটা কলোনি ছিল, কলোনির ভেতর দিয়ে বের হয়ে যে আপনার মেন রাস্তাটা মিশছিল আর কি। এখন আছে কিনা আমি জানি না, আমি ওখানে যাইনি অনেকদিন। তো ওখানে একটা বড় পুকুর ছিল, ঠিক আছে। তো সেই পুকুরের পাশটা মানে বেশ খোলামেলা, কোনো মানুষজন ছিল না। তো আমাদের এক পরিচিত আন্টি আর কি, উনি তখন প্রেগন্যান্ট, উনি রাতের বেলা ওখানে হাঁটতে বেরোত আর কি। রাতের বেলা ওনাকে ডাক্তার বলছিল যে হাঁটাহাঁটি করতে, উনি রাতের বেলা হাঁটতেন। তো একদিন রাতের বেলা উনি হাঁটতেছে ওখানে, তো ওনার সাথে ওনার কাজের মেয়ে ছিল। তো কাজের মেয়ে ওখানে বলছে যে কি জানি একটা সমস্যার কথা বলছে, বাসায় বসে বলছে যে খালাম্মা আমি একটু বাসার থেকে আসি। বলছে আচ্ছা ঠিক আছে যাও। তো
তো উনি বলছে ঠিক আছে, চলে যেতে বলছে। তো কাজের মেয়েটা চলে গেছে। তো উনিও আসলে প্রতিদিন হাটে, ওখানে উনার এত গায়ে মাখে নেই। তো উনি যখন পুকুরে পাড়িতে যাচ্ছে, এবং তখন কিন্তু রাসেল ভাই ওই ইব্রাহিমপুর বা মিরপুর ওই এলাকাগুলা ওই সময় মানে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও অন্ধকার থাকতো। আচ্ছা। তো উনি যখন নাকি পুকুরটাকে ক্রস করে গেছে, অনেক দূর চলে গেছে আর কি, যে মানে বেশ বড় পুকুর আর কি, দিঘি টাইপের। তো উনি যখন ব্যাক করে আসতেছে, তো দেখে পুকুরের মাঝামাঝি জায়গাটা, মানে পাড়ে আর কি, পুকুরের মানে মধ্যবর্তী জায়গাটা আর কি, পুকুরের মাঝে না, পাড়ের মাঝখানে, ওখানে একটা কিছু বসে আছে। তো সেটা মানে এরকম মাথা কুঁজা করে মানুষের মতো। আচ্ছা। তো উনি দেখে একটুখানি ওনার গা শিরশির করছে, মানে উনি চিন্তা করছে যে কি, মানে ওনার কাছে ঠিক কোয়াইট মানুষ মনে হয়নি। তো উনি মানে এদিকে অন্ধকার, আপনার কারেন্ট টারেন্ট নাই, ওদিকে একবার দূরে লাইট দেখা যাচ্ছে আর প্রচন্ড বাতাস হচ্ছে। তো আষ্টে একটা গন্ধ পাইছে উনি, মাছের আষ্টে টাইপের, ঠিক আছে। তো হঠাৎ করে দেখে যে ওই জিনিসটা ওনার দিকে ফিরে তাকাইছে। তো ওনার তখন রক্ত মানে জমে গেছে। আপনার ওই জিনিসটার মুখটা হচ্ছে অনেকটা আপনার লম্বা, মানে যে পাখির মুখ যেরকম হয়, ঠোঁট টাইপের এটা। এবং এই ধরনের জিনিসের নাম আমি আগে শুনছি রাসেল ভাই, ওই অঞ্চলে অনেকে এটাকে বলতো হোঙ্গা, আই ডোন্ট নো, মানে এটা মানে ওদের লোকাল নাম হবে হয়তো। যাই হোক, ওই জিনিসটা ওনার দিকে ফিরছে। তো তাকায় উনি দেখতেছে, উনি বুঝতেছে জিনিসটা ওনার দিকে তাকায় আছে, এবং ওনার নাকি গা শিরশির করা শুরু করছে, ওনার আপনার পেট শক্ত হয়ে গেছে। আচ্ছা। ওনার বেবি ছিল ওই সময় পেটে। তো উনি খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরও উনি তখন চিন্তা করছে, নিজের বেবির কথা চিন্তা করে যে ওনার হাঁটতে হবে। উনি দোয়া পড়া শুরু করছে, হাঁটতেছে। তো উনি যখন দোয়া পড়ছে, তখন উনি ওই জিনিসটাকে দেখতেছে না, বাট উনি বাতাস পাচ্ছে, মানে বেশ গাস্টি উইন্ড, এবং ওনার সামনে লাইক কয়েক ফিট দূরে বাতাসের আর কি সার্কেলিং, লাইক টুইস্টার টাইপের ছোট ছোট বাতাসের হচ্ছে। আচ্ছা। তো এরকম করতে করতে ওনার বাসায় উনি পৌঁছালো। বাসায় পৌঁছানোর পর তো উনি খুব ভয় পাইছে এবং কাজের মেয়েকে খুঁজে পাইছে। এর মধ্যে ওই দিন রাতের বেলা বৃষ্টি হলো অনেক, এবং উনি যখন শুয়ে আছে তখন উনি দেখছে যে ওনার ওই বাসার মধ্যে কারেন্ট নাই, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো উনি নাকি দেখছে যে ওনার রুমের মধ্যে ছপ ছপ করে, বাসার ওই আঙ্কেল ছিল না, আঙ্কেল তখন বিজনেসের কাজে বাইরে ছিল। তো উনি দেখে যে বাসার মধ্যে ছপ ছপ করে শব্দ করে কি একটা আসছে। আচ্ছা। পাশ থেকে ছপ ছপ শব্দ হচ্ছে, এবং ঠিক কাছে এসে যখন দাঁড়াইছে ওই জিনিসটাই, এবং ওনার দিকে মানে বেশ নিচু হয়ে হাত দিতে গেছে ওনার গায়ে। তো উনি চিৎকার করে উঠছে। চিৎকার করে ওঠার পর কাজের মেয়ে আসছে, এবং নিচতলা একটা বুড়ি মহিলা ছিল, উনি আসছে। উনি এসে আপনার দোয়া দুরুদ পড়ছে, বলছে যে তুমি মনে বাজে স্বপ্ন দেখছো বা বাইরে গেছিল, বাজে বাতাস টাতাস লাগছে। আশ্চর্যের বিষয় রাসেল ভাই, ওনার রুমে যে ফ্লোর ছিল, ফ্লোর কিন্তু ভিজা ছিল, এবং ইটস লাইক এ ফুটপ্রিন্ট টাইপের আর কি, মানে মনে হচ্ছে যে আমরা যেমন যে স্কুবা ডাইভিং যখন করে পায়ের মধ্যে এক ধরনের ফিং টাইপের পরে কিন্তু পায়, ঠিক আছে, আচ্ছা, ওরকম লম্বা লম্বা ফিং টাইপের ভেজা মানে দাগ ছিল, মনে হচ্ছে যে কেউ মপ দিয়ে কেউ টান দিচ্ছে জায়গাটা। এবং পরবর্তী জায়গাগুলো মুছে নেয়, ওই বুড়ি মহিলা দোয়াটা পড়ে, এবং ওনার অনেক তখন সমস্যা হয়, কমপ্লিকেসি হয় প্রেগন্যান্সিতে বেশ, এবং উনি তারপর থেকে ওই স্বপ্নগুলো অনেকদিন দেখতো আসলে। আচ্ছা। এবং মানে পরবর্তীতে এই জিনিসটা নিয়ে অন্য সমস্যা, বাচ্চা হওয়ার পর বাচ্চাও ভয় পেত, হাতের মধ্যে তখন হুজুর টুজুর দিয়ে আপনার লাগাইছিল, তাবিজ টাবিজ লাগাইছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থেকে প্রথম ঘটনাটা আমরা যাচ্ছি, আপনার নামটা কি বলবেন? আমার একটা নাম আছে, ওই নামটাই আমাকে চেনে, একটু ছদ্মনামে মাঝে মধ্যে লেখালেখি করি। আচ্ছা, ওই নামটা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন প্লিজ। আমি অরণ্য চিরহরিত বলছি, আমি মিরপুর থেকে এসেছি। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সব বন্ধুদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি কি আমার ঘটনায় চলে যাই আমরা। জি, আমার এক খুব ভোজম ফ্রেন্ড ছিলেন, উনি আর আমি একসাথে মিউজিক শুরু করি 2001-2 এর দিকে। উনি ড্রামস প্লে করতেন, আমি বেস গিটার বাজাতাম, এবং এখনো একটা ব্যান্ডের সাথে বাজাচ্ছি। তো খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের ভিতরে, খুবই অধিকার ফলানোর একটা ব্যাপার ছিল। আর মানে একসাথে এক বিছানায় ঘুমানো, একসাথে দিনের পর দিন প্র্যাকটিস প্রোগ্রাম আমরা করেছি। তো যারা মিউজিশিয়ানস আছেন তারা জানেন এরকম অনেকের সাথে অনেকের বন্ধুত্ব থাকে। তো উনি ডিসেম্বর 2015-এ স্ট্রোক করে হঠাৎ মারা যান। তারপর থেকে আমি এবং ও রিলেটেড যত লোকজন ছিল সবাই ওকে অনেক মিস করি, বিশেষ করে আমি তো অনেক মিস করি। তো একদিন এই রিসেন্টলি এপ্রিল মাসের ঘটনা, এপ্রিল মাসে ঢাকার বাইরে একটা শো ছিল। শো থেকে ফেরার পথে আমাকে
আমাদের মাইক্রো আসবেন আর রামপুরা পর্যন্ত আমাকে ড্রপ করে যে মামা আজকে একটু আপনার মতো মিরপুর চলে যান। তো আমি একটা সিএনজি ঠিক করি। তার আগে বলে নেওয়া ভালো, ও ছিল যশোরের। আমার সাথে প্রায় মজা করতো। ওকে যদি কোনো শোতে আমি ইনভাইট করতে না পারতাম যে ভালোই আছিস, মজা করছিস, শো করছিস, আমাকে দিচ্ছিস না, এই কথাটা প্রায় বলতো আমাকে। কাউকে বলতো না, শুধু আমাকেই হয়তো বলতো। তো এরকম আমি যখন একটা সিএনজি ঠিক করি রাত তখন প্রায় 1:30 থেকে 2টার কাছাকাছি, সিএনজি আলার ভয়েসটা ছিল ঠিক সেই ছেলেটার মতো, বাট আমি তখন কিচ্ছু খেয়াল করি নাই। আমি যখন মিরপুরে আমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়াই তখন ওকে আমি 250 টাকায় ঠিক করি। তখন আমি 500 টাকার নোট দেওয়ার পর আমাকে 250 টাকা ব্যাক করে। আমি ঠিক যখন টাকাটা গুনে রেখেছিলাম 250 টাকা, যখন আমি গ্যারেজে ঢুকে পড়ি, জাস্ট আমি শুনলাম যে খুব শো করে বেড়াচ্ছিস, খুব ভালোই আছিস, আমাকে নিচ্ছিস না, আমাকে শো দিচ্ছিস না। আমি স্পষ্ট শুনেছি রাসেল ভাই, আমি এটা একদম নিজের কানে শুনেছেন আপনি? একদম নিজের কানে শুনেছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে লিসেনাররা কিভাবে বিশ্বাস করবেন। আমি ওকে খোঁজার জন্য জাস্ট বের হলাম এবং সিএনজিটা আমি ভ্যানিশ হতে দেখি নাই, সিএনজিটা ওর গতিতে চলে গেল। আর যেটা একদমই অবিশ্বাস্য, যেটা আমি হয়তো এখনো বিশ্বাস করি না, আমার মনে হয় যে আমি টাকাগুলা রেখেছিলাম, বাট আমি আমার গোনা টাকা, আমি শোতে গেলে একটা সার্টেন মানি নিয়ে যাই আর যেটা নিয়ে আসি সেটা তো আমার পকেটেই থাকে। আমি দেখলাম যে 500 টাকার নোট আমি ওকে দিয়েছি, আমার 250 টাকা ব্যাক পাওয়ার কথা, কিন্তু আমার যে 1000 টাকার নোটগুলো আমার পেমেন্ট, ওইটা এক সাইডে ছিল মানি ব্যাগের, 2টা পার্ট ছিল আপনি জানেন, আরেকটা পার্টে 3টা 500 টাকার নোট। এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই আর এরপর থেকে আমি আসলে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না। ওকে আমি প্রায় মানে ওর অস্তিত্ব টের পাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনবো। এবং আমি শুরুতে জানতে চাইবো যে আপনার নামটা প্লিজ একটু আমাদের বলবেন, যে কি নাম এবং কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো লিসেনার, আমি আসিফ আহমেদ, ঢাকার কেরানীগঞ্জে থাকি। জি, প্রথমেই ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনাটা আসলে আম্মুর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। আমাদের নানা বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে, সন্ধ্যা নদীর পাড়ে। আমার নানা ভাই কাঠের ব্যবসা করতেন, তো উনি সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসতেন। তো তখন তো এরকম ইঞ্জিন ছিল না, বড় নৌকায় করে 3-4 জন মাঝি মাল্লা নিয়ে কাঠ নিয়ে আসতেন। তো সেবারও উনি কাঠ নিয়ে ফিরছিলেন। তো প্রায় 3 থেকে 4 দিন লাগতো পৌঁছাতে গ্রামে। সুন্দরবন থেকে ফেরার পথে বাইপাসের মতো ছিল, সেখান থেকে গেলে অনেকটা শর্টকাটেই যাওয়া যায়, প্রায় আধা বেলার মতন সময় বেঁচে যায়। তো মাঝি মাল্লারা অনেকটাই নারাজ ছিল যাওয়ার জন্য, ওই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তারপরেও নানার ওখান থেকেই যাওয়া হয়। তো মধ্যরাতের মতো হয়ে যায়, তখন মাঝি মাল্লারা বেশিরভাগ ঘুমিয়ে গেছে। হঠাৎ 2-1 জন দেখতে পায় যে সরু খালের ওই পাশে যে ঘন জঙ্গল, সেখানে একটা নববধূ হাতে কুপি নিয়ে যাচ্ছে নৌকার পাশে পাশে। তো প্রথমে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। পরে ভয়ে নানাকে ডাকে। তো নানাও প্রচন্ড ভয় পেয়ে যায়, সবাইকে দরদ পরে ফু দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর আর দেখা যায় না। পরে সকাল হয়ে যায়, সন্ধ্যা নদীতে এসে পড়ে নৌকা। তো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, প্রচন্ড ঝড়, নৌকা অনেকটাই ডুবে যাচ্ছে এরকম অবস্থা। তো নৌকা উল্টে যায় এক সময়, সবাই যে যার মতন সাঁতরাচ্ছিল। নানা ভাই অনেক
অনেকটাই সাঁতরাচ্ছিলেন, কিন্তু শেষ সময়ে আর পারছিলেন না। ঠিক তখনই সে মানে আবছাভাবে দেখতে পায় যে একটা নতুন বউয়ের মতন একটা মুখ। তো এরপর আর তার কিছু মনে থাকে না। তো পরে গ্রামবাসী তাকে নদীর তীরে খুঁজে পায়। তো এরপর নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন শেষ সময়ে। এরপর আর উনি আসলে ওই অসুস্থতা থেকে আর কখনোই উঠতে পারেননি। এটার কোনো ব্যাখ্যা পাওয়া গেছে যে কি দেখেছিলেন উনি বা কি কারণে অসুস্থ হলেন, এরকম কোনো কিছু বোঝা গেছে কি? আসলে ওই জায়গাটায় মানে জিনিসটা আপনি কেন প্যারানর্মাল বলছেন? হ্যাঁ, এটা ওটা জানতে চাচ্ছি। কারণ কি ওই জায়গাটা ছিল একদমই ঘন জঙ্গল এবং লোকালয় থেকে প্রচন্ড দূরে। হুম। ওখানে আসলে ওই সময়ে মধ্যরাত্রে একটা নববধূ দেখতে পাওয়ার কথা না। আর মানে তার হাতে একটা কুপি ছিল। এই বিষয়টাও আসলে তারা কখনোই মানে বের করতে পারেন নাই যে বিষয়টা কি ছিল। মানে সেটা কোনো লোকালয় ছিল না, আপনি সেটা বলছেন? হ্যাঁ। আচ্ছা, সেটা কোনো লোকালয় ছিল না এবং সেখানে একটা মেয়ে দেখা বা একজন গৃহবধূকে দেখা খুবই অস্বাভাবিক ছিল যে এই গৃহবধূ নাকি কুপি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারেস্টিং আর একটা স্টোরি শুনি, চলুন পাপড়ি আপুর কাছ থেকে। থ্যাঙ্কস এগেইন। ভাই, এই ঘটনাটা হচ্ছে আপনার চিটাগাং এর চন্দনাইশ এরিয়ার। আমরা হয়তো আপনার নাম শুনেছেন, মাওলানা আহসানুজ্জামান ইসলামাবাদী। জি। এটা ওনার বাসা এবং ওনার এরিয়ার ঘটনা। তো ঘটনার মানে ছোট ঘটনাটা কিছু ডিসক্রিপশন আমাকে দিতে হচ্ছে যে ওনার বাসাটা যেখানে চন্দনাইশে যেই এরিয়াটাতে ওনাদের বাসা, সেখানটাতে আশেপাশে প্রচুর খোলা কবর আছে। খোলা কবর মিনস হচ্ছে যে কবরগুলোর বাউন্ডারি নেই, বাসার আশেপাশেই অনেক কবর দেওয়া হয়েছে। একমাত্র মাওলানা আসাদুজ্জামান ফারুকী ওনার কবরটাই মানে মাজার করে করা হয়েছে, যেহেতু একজন রিনোয়েন্ট পার্সন ছিলেন। তো ওনার যেটা আর কি লোকমুখে শোনা এবং যেটা ঘটনা সত্যি যেগুলো, যে উনি অনেক মানুষকে অনেকভাবে হেল্প করেছেন, এই ধরনের জিনে ধরা বা বেশ কিছু বিষয় উনি ওনার অনেক বেশি ভালো ক্ষমতা ছিল। এবং ছোট্ট একটা জিনিস যেটা, যে সীতাকুণ্ডে এমনও হয়েছে যে সীতাকুণ্ডে যে জায়গাটা উনি আছেন কিন্তু আপনার চন্দনাইশ প্রায় অনেক কিলোমিটার দূরে। আর সীতাকুণ্ডে এমন হয়েছে উনি মারা যাওয়ার পর ওনার ওইখান থেকে কয়েকজন খাদেম আসেন, এসে বলেন যে আহসানুজ্জামান সাহেব এখানে যাচ্ছেন না, তো উনি কোথায়, কয়েকদিন ধরেই যাচ্ছেন না, লাস্ট কয়েক শুক্রবার। তো উনি তো আরো 6-7 বছর আগে মারা গেছেন। উনি ওই লেভেলের একজন মানুষ ছিলেন। এটা খুব মানে প্রমিনেন্ট একটা ঘটনা। তো যাক, আমি বাসার ডেসক্রিপশনটা দিচ্ছি যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড তানিয়া ওর দাদার কথা বললাম। ওনাদের ওইখানে যেটা হয়েছে যে প্রচুর রকমের ইনসিডেন্টস হতো। চন্দনাইশ বর্মা বোধহয় ওনাদের ওই জায়গাটার নাম। প্রচুর বাজে ধরনের ইনসিডেন্টস হতো। তো একটা সময় সবকিছু আস্তে আস্তে কাম অ্যান্ড কোয়াইট হতে থাকে সময়ের সাথে সাথে। আমরা ওনাদের বাসাটায় যাই, ওনাদের ঘটনা রেগুলার, ওনাদের বাড়িতে বা আশেপাশে রেগুলার এমন কিছু ঘটনা মানে যেটা মানে আমরা মুড়ি ভাত খাওয়ার মধ্যে যে একদম রেগুলার সোজা একটা ঘটনা। হ্যাঁ, এটা এরকমই। আমরা গিয়েছি এই লাস্ট ডিসেম্বরে গেলাম, আপনার 20-22 তারিখের দিকে হবে বা 16-17 তারিখ এরকম হবে। আচ্ছা। হ্যাঁ, 16 তারিখে, যেহেতু আঙ্কেলের আপনার মৃত্যুবার্ষিকী ছিল 16-17 তারিখের দিকে। এই সময়টাতে বৃষ্টি, হঠাৎ করে এই শীতের রাতে বৃষ্টি। তো তার আগে আমাদের ফিক্স ছিল দ্যাট ওয়াজ ফ্রাইডে ভূতের গান শুনবো। তো একটা প্ল্যানিং ছিল যে আমরা আজকে বারবিকিউ করবো এন্ড ইন দ্য মিন টাইম আমরা প্রোগ্রামও শুনবো। আচ্ছা। তো তার আগে থেকেই প্রিপারেশন নেওয়া, 10:30-11টার মধ্যে মোটামুটি সবকিছু হয়ে যায়। তো ওর একটা ভাস্তি ছিল, এ খুব বেশি পেইন করছে, মানে আমরা গেছি পর থেকেই আমাদের পিছিয়ে লেগে আছে। একটা সময় ও আমাদেরকে বলছে আন্টি এটা করেন, আন্টি ওইটা করেন। তো ওকে ব্যস্ত রাখার জন্য সে 2 তলা থেকে বারবার বলছে এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। মানে ওকে বারবার শুধু এটা বলার পরে সে একটা কাজই করেছে, সেটা হচ্ছে তেল আনতে বলা হয়েছে। আমরা চিকেন করছিলাম আর কিছু ওদের পুকুর থেকে ধরা মাছ ছিল, তো গ্রিল করবে মাছগুলো। তো ওকে বললাম যে তুমি তেল নিয়ে আসো, এবং সে নিয়েও এসছে। ভাজা টাজা মোটামুটি প্রিপেয়ার্ড, মোটামুটি শেষ পর্যায়ে আমি নিচে নামলাম। নিচে ছাদ থেকে নেমে আবার বলছে যে আন্টি মাছের তো শর্ট আছে, চলো আমরা আর কিছু মাছ ধরে নিয়ে আসি। আচ্ছা। বললাম বাচ্চা মানুষ হয়তো কথার ছলে এমনি হয়তো বলছে। তাও আমি পুকুরের পাশটাতেই গেলাম, এমনি দাঁড়ালাম, জাস্ট কোনো কিছুই না। দাঁড়ানোর পর সে আমার হাত ধরে টানছে যে আন্টি আসেন না, আসেন না। তো প্রচন্ড অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যানানো সহ্য করছি। একটা সময় ঝাড়া দিলাম। ঝাড়া দেওয়ার পরে আমি দেখলাম যেটা ও আপনার লাইটের আলোতে যতই দেখা যাচ্ছে যে ও আপনার
পুকুরটাতে ঝাঁপ দিল এই 11:30টার রাতে, শীতের রাতে। ঝাঁপ দিয়ে রাস্তা পুকুরের ওই পারে যে খুব বড় বড় করে তাকিয়ে আছে, আচ্ছা, তাকিয়ে ঘাড় ঘুরে চলে গেছে। আমি যে তখন চিৎকার দিব বা আমার আসলে কি করা উচিত আমি আপনি বুঝতে পারছেন না। কিন্তু কোনো মতে আমি just ওদের ওই এত বড় উঠোনটা পার হয়ে ঘরে এসে তখন আমি চিৎকারটা দিই। আচ্ছা আচ্ছা তো সবাই চলে আসে, আমার চিৎকার শুনে সব নেমে আসে। উপর থেকে ফুয়াদ ছিল, তানিয়া, পুষ্পা আপু, ওরা সব চলে আসে। তো পুষ্পা আপু আমাকে ঝাঁকাচ্ছে যে কি হয়েছে কি হয়েছে। একটু ধাতস্থ হয়ে তখন আমি বললাম যে এই ওর নাম বোধহয় পুতুল ছিল, যে ও কোথায়। তো বললো ও তো ঘুমাচ্ছে, সেই 7টা থেকে 6টা থেকেই ঘুম। কারণ অত রাতে তার জেগে থাকার মানে তার পক্ষে ইম্পসিবল একটা ব্যাপার। আমি বিশ্বাস করছি না যে দেখি সে সত্যি সত্যিই ঘুম। আচ্ছা, তাহলে আমার কথা যে আমাদেরকে তেলটা নিয়ে আসলো, সেখানে আমি একা ছিলাম না। আপু তেলগুলো দিচ্ছে, ফুয়াদ ফ্রাই করছে, মানে গ্রিল করছে, আমার কাজিন ছিল, সবাই ছিলাম। তাহলে তেলটা নিয়ে আসলো কে এখানে? সেটাই তো। আচ্ছা, তো এটা গেল। তো এটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা করলো না, কিন্তু আমাদের এখন তারপর আমি ভীষণ মানে চোখের সামনে দেখা ভূত দেখিনি, বাট একটা খুব বাজে ঘটনার ফিল করলাম। আমি দেখেছি উপরে যাওয়ার আর এনার্জি বা শক্তি সাহস কোনোটাই ছিল না। এবং ওদের উপরে দুটো রুম, একটা রুম করে, সেটা হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে হবে কিছুদিন পরে, আগ হয়ে গেছে, বিয়ে মানে বউ তুলে নিয়ে আসবে। তো ওরা ওই রুমের মিলাদ টিলাদ কিছুই পড়ানো হয় নাই, চিলে কোঠায় রুম যেটাকে বলে। তো ওই রুমে বসে ওরা সবাই প্রোগ্রাম শুনবে। ওরা চলে গেছে, ওই রুমে চলে গেছে। এখন ওই গ্রিলের বাটি বা মাছের যে বাটিটা সেটা খুঁজছে, সেটা পাচ্ছে না, ওইটা নাই। তো ওরা হয়তো ভাবছে যে আমাদের মধ্যেই কেউ সরায় ফেলেছে বা দুষ্টামি করেছে, হতেই পারে। ওরা প্রোগ্রাম শুনছে, একটা পর্যায়ে তখন অলমোস্ট হয়তো 12:30 একটা বেজে গেছে। আন্টির সাথে আমি আর উপরে না যেয়ে আন্টির পাশে খাটে শুয়ে আমি আধা চোখ বোঝা অবস্থায় মানে ভূত এফএম শোনার মানে ওই সাহসটুকু আর হচ্ছে না। উনিও অলমোস্ট ঘুমিয়ে গেছে, আমি শুয়ে আছি আন্টির পাশে। তো কারেন্ট চলে গেছে, এর মধ্যে পল্লী বিদ্যুৎ চলে গেছে। তো আমি কোনো মতো লাইট একটা চার্জার জ্বালানো, আমি খেয়াল করছি যে কি হচ্ছে। ওরা সবাই উপরে হাসাহাসি করছে, শুনতে পাচ্ছি। শীতের রাত, আর গ্রামেতে এমনি অনেকটা স্তব্ধ থাকে সবকিছু। এত সময় দেখি ওদের ডাইনিং এর ওই পাশটা থেকে যে রুমটা যে কেউ গেলে একটা এক্সিস্টেন্স ফিল করে, ওই পাশে জানালাটা খোলা, ওই জানালাটা দিয়ে ও বলছে আন্টি এই যে মাছের বাটি। খুব নর্মালি পুতুল ভাবে বলছে যে আন্টি এই যে মাছের বাটি। আমি আন্টিকে, আমার পাশে যে আন্টি, তাকে আমি ডাক না দিয়ে হাতটা মনে খুব শক্ত করে চেপে ধরতে ধরতে উনি একটা সময় মানে বুঝতে পারে এবং উনি জেগে যায়। কোনো মতো উনি জাস্ট আমার চোখটা ঢাকে, মানে আমার মুখটাকে আড়াল করে যে আমি ওদিকে যেতে না তাকি। তো দুটো পরে এরপরে উনি লাইট টাইট উঠে আরো মোম টোম জ্বালায়, কারেন্ট ছিল না। আমার চিৎকার চেঁচামেচিতে ওরাও নেমে আসে, ওরা সবাই নেমে আসে। আপু আবার কি হলো তোর? তো এই যে ব্যাপারটা যে ও মাছের বাটি খুঁজছে, মানে একবার চোখের সামনে দেখলাম। এবং ওই টাইমে আন্টি এশিওর করলো যে মাছে তোমাদের তেল নিতে কেউ আসে নাই। আচ্ছা, তাহলে তেল ছাড়া এই বারবিকিউজ এন্ড গ্রিল ফিশ গ্রিল গুলো কিভাবে হলো? সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এটা। সেটাই। আর ছবি আমরা তুলেছি, সবাই তুলেছি, তখন ও ওইখানে প্রেজেন্ট নাই। তো ও ঘুমাচ্ছে, সেই মেয়ে ছোট থেকেই ঘুমাচ্ছে। আর যে রুমটার কথা বললাম, ছাদে যে রুমটা করেছে, ওদের বাসাটা মানে ওই মাওলানা আসাদুজ্জামান ইসলামাবাদী, উনি বলেছে যে তোমার এখানে হাজার ওই ঘর বন্ধ, ব্যারিকেড দেওয়া, কিছুতেই কোনো কাজ হবে না। আসলে ওই জায়গাটা এতটাই এরকম ছিল। ওদের ছাদের উপরে যে নতুন ঘর করেছে, নতুন বউ নিয়ে আসবে, এটা নিয়ে পরে আমরা আরো বা কিছু ভয়ঙ্কর ঘটনা এক্সপিরিয়েন্স করি, যেটা ফুয়াদ বলবে। তো আর এই রুমটার কথা যেটা বললাম, যে ডাইনিং রুমটা, এই রুমটাতে আপনি আমি যে কেউ যে যদি পায়ের নিচে ফাঁপা কিছু থাকে, সেটা কিন্তু একরকম ফিল রেসেন্ট হয়, যে ঠকঠক এক ধরনের শব্দ হয়। বাট ওই রুমটাতে আপনি হাঁটলে বুঝবেন যে ইটস জাম্পিং। আচ্ছা, হ্যাঁ, এটা এবং এর উপরে 2 তলা আছে, মানে 1 তলা ওদের করা আছে। তাই যদি হয়, এটা দেবেও যায় নাই শুধু ওই রুমটাতে। এবং ওদের ড্রয়িং রুমে যে ওদের কাচারি ঘর যেটা ছিল, ওর দাদা বা ওর বাবার সময় যে ঘরটাতে আপনার লোকজন আসতো, ওই রুমটা দিয়ে হেঁটে বের হওয়ার সময় এক ধরনের একটা ভয় মানে কেমন যেন একটা ফিল হয়। এদের ঘরের দরজা জানালা গুনতেই শেষ। দরজাগুলো নিশ্চয়ই কোনো কারণে দেওয়া হয়েছে, এটা যে কেউ ফিল করতে পারবে যে ওই ঘরটাতে দাঁড়ালে যে একটা বাম্পি ফিল হয়। ইটস নট ফাঁপা বা এই ধরনের কিছু, ওই একটা রুমে।
এই ছিল ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই ফুয়াদের কাছে এবং তারপরে আমরা আবারও আপনাদের আরেকটা ঘটনা শোনাবো। আগে ফুয়াদের একটা ঘটনা শুনি। ফুয়াদ এসছেন ভূতারগুড়ি থেকে, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সরাসরি ঘটনাতে চলে যেতে চাই। ঘটনাটা আপু বলল, তার কিছুদিন পরেই আর কি আপনার আমরা ওই বাড়িতে যেই রুমটা করা হয়েছিল বিয়ের জন্য, ওই ভাইয়ার বিয়ের ইনভাইটেশনে যাই। আগের দিন চলে যাই বিয়ের, পরের দিন সকালে গিয়ে পৌঁছাই। দেন বিয়েতে ঠিক মতন সব হয়ে যায়। পরে ভাবিকে নিয়ে আসতে আসতে আপনার বিকেল বা 4টা-5টা বেজে যায়, মানে সব আর কি ফর্মালিটিস শেষ করে আস্তে আস্তে ওদিক থেকে, মানে প্লেসটা হচ্ছে এরকম, কক্সবাজার থেকে আসার সময় গাছবাড়িয়া আপনার কলেজ গেট এরকম একটা এলাকায় আর কি, মানে ওইদিকে আর কি ওনাদের বাসাটা, ওইদিকে একটা বৌদ্ধ কবরস্থান, বৌদ্ধ তো বসিয়ে আর কি কবর দেওয়া হয়, মঠ বলে আর কি। ওদিকে হঠাৎ গাড়িটা থেমে যায়, মানে জামাই আর বউয়ের যে মানে ব্রাইডাল যে কারটা। তারপরে ড্রাইভার নেমে একটু খোঁচাখাচি করে, তারপরে আবার গাড়িটা সুন্দর মতন সিভিয়ারলি স্টার্ট নেয়। পরে বাসায় চলে আসি আমরা। বাসায় আসার পরে বউ তো আপনার মানে কান্নাকাটিতে ব্যস্তই থাকে, কান্নাকাটি করতে থাকে বাসার লোকজনের জন্য। আমরা মনে করি ব্যাপারটা নর্মাল, বাট হচ্ছে তারপরে সন্ধ্যা 7টা-7:30টার দিকে বউকে বলা হয় যে যাও তুমি ফ্রেশ ট্রেশ হয়ে তোমার রুমে যাও, ফ্রেশ ট্রেশ হও। তার সাথে 2-3 জন যায়। যাওয়ার পর মানে আমাদের ভাবি রুমের মধ্যে ঢুকার পরে হঠাৎ করে দৌড়া বের হয়ে এসে মানে ওনার রুমের বাম পাশে বসে থাকে, মানে চিলেকোঠা রুমটার বাম পাশে বসে থাকে। বসে মানে বড় ঘুমটা দিয়ে বসে বসে গুনগুন করে কাঁদতে থাকে আর মা মা বলতে থাকে। আমরা মনে করি যে হয়তো মানে বাসার কথা মনে পড়তেছে তার, এরকম কিছু একটা। পরে মুরব্বি টুরব্বি সবাই এসে বলতেছে যে এরকম ভর সন্ধ্যাবেলা এরকম নতুন বয়সে বসে কাঁদতে হয় না, ভিতরে যাও বা কিছু একটা করো। দেন ওনার কোনোভাবে ওখান থেকে সরানো যায় না। তারপর আমি যাই, আমার একটা ছোট ভাই সাথে নাবিদ, সবাই একসাথে যাই, যে বলি যে ভাই প্লিজ একটু ঘরে যান, এরকম তো ঠিক না, সবাই বাজে বলতেছে। পরে উনি ওদিক থেকে ওনারা সরানোই যায় না। পরে অনেক জোরাজোরি পরে ওনার হাজবেন্ড এসে বকা টকা দেয় যে যাও ভিতরে যাও, একটু গরম হয়ে গেলো। উনি মানে খুব রাগ দেখায় ধাপ করে ভিতরে চলে যায় পায়ের সাউন্ড করে যে তারপরে তখনও ভিতরে উনি মানে এরকম গম্ভীর ভাবটাই থাকে তার মধ্যে, রাতে ভাত টাত খায় না। পরে যেরকম বাড়িতে নতুন বউ আসলে মুরব্বীরা বলে রীতি বাড়ির নিয়ম টিয়ম, তারপরে কে কোনটা কিভাবে চলবে এগুলা বুঝাই দিতে থাকে। রাত 11টার দিকে ভাত খাওয়ার পরে উনি আর কি কিছুই খায় না। উনি আর কি চোখগুলো লাল করে দাঁড়ায় ফুঁসতে থাকে, মানে খুব রাগান্বিত একটা তার একটা অ্যাটিটিউড থাকে। পরে কোন রকমে কোনো হ্যাঁ না কিছুই বলে না। পরে ওনারা মনে করে যে হয়তো বউর মানসিক অবস্থা খারাপ, ঠিক আছে তাহলে তুমি চলে যাও। কারণ বউ ওই দিক থেকে কোনোভাবে মানে সাই করে ওই দিক থেকে বের হয়ে এসে আপনার ওই বাড়ির সামনে দিয়ে ঘুরে এসে সিঁড়িতে উপরে উঠতে হয়, ওদিক দিয়ে এসে চৌকাটের সাথে একটা উস্তা খেয়ে পড়ে যায়। আর তখন তার হাজবেন্ড হাত ধরে বলে যে তুমি যে কাজটা করলা, বা সব মুরব্বি টুরব্বি ছিল, তুমি সালাম দিলা না বা কিছু না বলে দিকে চলে আসো, তোমার হয়েছে কি বা প্রবলেমটা কি? তখন সে আর কি অনেক মানে এরকম মানে অনেক চিল্লাচিল্লি করে যে না এই সেই মানে বলবো না, খুব ভারী কণ্ঠে বলতে থাকে। পরে উনি বলে যে না ঠিক আছে যাও, যা করার করছো থাক, সমস্যা নাই, চলে যাও। পরে উনি ওদিক থেকে উঠে সিঁড়িতে যখন উঠতে নেয়, 4টা-5টা সিঁড়ি যখন উঠে, আর ওনার হাজবেন্ড তো পিছনে যাইতে থাকে, হঠাৎ করে উনি উল্টা হয়ে আইসা ওনার জামাইয়ের মানে ভাইয়ার গলা আর বুকের দিক দিয়ে মানে থাপা দিয়ে ধরে আর কি বাইরের দিকে ধাক্কাইতে থাকে আর করে সাউন্ড করতে থাকে। এটা আমরা দেখি নাই, পাশের রুমে বসা ছিলাম সবাই। আমরা মনে করছি হঠাৎ হয়তো কোনো একটা মানে প্রবলেম হয়েছে বা কেউ মানে অসুস্থ হয়ে গেছে। খুব বিকট সাউন্ড পুরুষ কণ্ঠে চিৎকার করতে থাকে। ভাইয়া তো মানে কথা বলতে পারতেছে না, ধাক্কায় মানে কোন রকম ওনারা বাসার থেকে বের করবে না, চৌকাটটা পার করবে, ঘরের মধ্যে তো কিছু করতে পারতেছে না। আর বাইরের হচ্ছে আপনার উঠানটা এরকম ছিল যে চোখা আপনার ইট দিয়ে খাড়া করে ব্যারিকেড দেয়, ওইরকম আর কি গাছের সাইড দিয়ে বাউন্ডারি ছিল, যে ধাক্কা যদি ঠিক মতন খাইতে থাকে তাহলে মানে ধাক্কা লেগে গেলে চৌকাট পের হলে উনি সিঁড়িতে গড়ায় যায়, ওই ইটের মধ্যে মাথা লেগে স্পট ডেড হয়ে যাবে, এরকম কিছু একটা। মানে উনি চাচ্ছে বের করতে। আমরা দৌড়া যায়, সাউন্ড শুনে দৌড়া যায়, ভাবিরা ধরে রাখতে পারতেছি না, ঠিক আছে। আর ভাইয়া তো পুরুষ মানুষ হয়ে মহিলারা ধরে রাখতে পারতেছে না, মানে উনি মানে ধাক্কায় বের করে ফেলতেছে। পরে একটা মানে মুরব্বী টাইপের একটা দুলা ভাই ছিল আমাদের, দুলাল ভাই, উনি চারকুল পরে ওনার কানের সামনে 3টা মানে তালি দিল, 2 কানের সামনে 3টা তালি, 6টা তালি দেওয়ার পরে উনি হালকা একটু মানে ঠান্ডা হলো, মানে ওনার মেজাজটা একটু ঠান্ডা হলো, হাত পা একটু মানে নর্মাল হলো। কোন রকম ওনারা ধরে টরে নিয়ে যায় ওনার রুমে শোয়ানো হলো। সারা রাত মানে উনি হঠাৎ সাইড দিয়ে সূরা ইয়াসিন পড়তেছে, আল্লাহ কালাম পড়তেছে, ফুদিচ্ছে, কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। তাছাড়া আপনার মুরব্বীরা সবাই বিভিন্ন প্রকার টোটকা করতেছে। পরে হঠাৎ ভাবি মানে জেগে উঠতেছে, মনে হচ্ছে যে মানে তার শরীরটা উঠে যাচ্ছে,
ঠিক আছে। আর হচ্ছে জানালা খোলা ছিল কিছু, ওই জানালা দিয়ে হাত বের করে দেয়, মানে মনে হচ্ছে যে উনি বাতাস হয়ে জানলা দিয়ে বের হয়ে যাবে, মানে এরকম, মানে ওনার শরীরটা বের হয়ে যাবে জানলা দিয়ে, মানে ডাকছে। পরে জানলা টানলা বন্ধ হওয়ার পরে জানলার মধ্যে নক হচ্ছে, বাতাস আসতেছে, মানে তখন তো শীতের রাত বাট প্রচুর বাতাস আসতেছে, মানে কেমন কেমন যেন একটা গরম গরম অনুভূতি হচ্ছে। পরে সারাটা রাত সবাই বসেই কাটালাম। পরে আপনার ফজর আজান দিল, তারপরে হঠাৎ করে মানে উনি নিস্তেজ হয়ে গেল, ওনার মানে একদম সেন্সলেস হয়ে পড়ে থাকলো। সকালবেলা ওই গ্রামের ওঝা টাইপের থাকে ওই কিছু মুরব্বী, ওনাদের আনা হইলো। ওনারা আনার পরে উনি বাসায় ঢোকার পরেই বলতেছে যে না বাসা একটু গরম, মানে বাসাটা কেমন যেন একটু ভার ভার লাগতেছে, ওনাদের ভাষায় বলতেছে। পরে উঠার পরে বউয়ের কাছে যাওয়ার পরে বউ তো সেন্সলেস হয়ে পড়ে আছে, বউয়ের কনিষ্ঠ আঙ্গুলে আর দুই হাতে দুইটা কনিষ্ঠ আঙ্গুলে মাথায় দুইটা সাদা সুতা বাঁধলো উনি, বেঁধে কি মানে একটু ওনার ভাষায় আর কি কালাম টালাম পড়লো। পড়ার পরে উনি 5-10 মিনিট চুপ করে বসে থাকলো। বসে থাকার পরে বলতেছে যে কি হয়েছিল বা তেমন কি কোনো কিছু আপনারা দেখছেন বা ব্যাপারটা কি হয়েছে, হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে আসলেন। বলে যে এই কাহিনী, আপনার ওই থামছিল গাড়িটা, আর হচ্ছে উনারে সন্ধ্যাবেলা ওরে কোনোভাবেই আমরা ঘরে ঢুকাইতে পারতেছিলাম না, কাঁদতেছিল মা মা বইলা, ঠিক আছে। উনি বলতেছে যখন মানে ওই গাড়িটা থামছিল তখনই ওই মনে হয় মঠের থেকে কিছু উনার ইশারা করছে বা উনার মানে পিছনে লাগছে, আর তখন থেকে আর কি উনার মাথাটা ডাইভার্ট করতেছিল যে বাইরে এসে বসতে। যখন বাইরে এসে বসে উনি কাঁদতেছিল, যে মা মা করে কাঁদতেছিল, তখন আর কি ওই জিনিসটা আর কি ওনার ঘাড়ে ভর করে, যার ফলে আপনার ওই এরকম আর কি আপনার শুরু করে এরকম অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক আচরণ আপনার করতে থাকে। পরে উনি ফুটু দিয়ে দিল, ওনারা বিভিন্ন কালাম টালাম পরে পানি পড়া দিল, বাড়িটা বেঁধে দিল, বললো আজকে বিকালের মধ্যেই বাড়িটার মধ্যে মিলাদ টিলাদ পড়া দিবেন, আল্লাহর কালাম টালাম নাই তো এই জন্য আরো বেশি সাহস পেয়েছে। পরে ভাবি যখন সেন্সে টেন্সে আসলো, মানে ভাবি যখন সুস্থ হইলো, তখন ভাবিরা বলা হয়েছিল কি হয়েছিল বা এরকম করলা কেন, উনি ভাবির কিছুই মনে নাই, বাট জাস্ট মনে আছে হচ্ছে ওই যখন উঠতেছিল সন্ধ্যার দিকে উনি সিঁড়িতে, তখন দেখে যে সিঁড়ির মধ্যে কে জানি বৈশা এরকম আটকেরা বসেছিল, মনে হয় সাউন্ড হচ্ছিল একটু ঘুমানোর। হঠাৎ করে ভাবি যখন উঠতে গেল, ভাবি উঠার আগে উনি দৌড়ে আইসা আস্তে আস্তে মনে হলো তার বাসার শরীরটা ভেদ করে কিছু চলে গেল বাতাস টাইপের। তারপর থেকে ভাবি আর কিছু মনে নেই, এখন আল্লাহর মধ্যে ভালো আছে। এই ছিল স্টোরি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার এক্সপিরিয়েন্সটা ভয়ঙ্কর বললে ঠিক হবে না, বরং এটাকে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্স বলা যায়। ঘটনা হচ্ছে 2007-এর দিকে, আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি পড়াশোনা শেষ করে রাতে ঘুমোতে প্রায় 2টোর মতো বেজে যেত। তো আমার একটা হ্যাবিট ছিল, লাইক প্রত্যেক রাতে 3টা কি 3:30টার দিকে একবার হলো আমার ঘুম ভাঙতো। তো যখন একদিন ঘুম ভাঙে আমি পানি খেতে উঠি, আমি দেখি যে আমার বেডের ঠিক অপোজিটে সোফায় একটা বৃদ্ধ লোক বসে আছে। বলে রাখা ভালো আমি লাইট অফ করে ঘুমাই, তবে ডিম লাইটের মৃদু আলোতে যতটুকু দেখা যাচ্ছিল আমি স্পষ্ট দেখতে পেলাম যে সেই বৃদ্ধ লোকটি পরনে একটা সাদা পাঞ্জাবি ছিল, তার লম্বা সাদা দাড়ি ছিল, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়েছিল এবং তার হাতে তসবি ছিল। আমি স্পষ্ট এটা দেখতে পাই এবং দেখার পরে আমি খুবই নার্ভাস হয়ে যাই এবং আমি জোরে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাসার সবাই চলে আসে, এসে লাইট অন করে এবং আমি তখন দেখি যে সোফার ওদিকে কেউ নেই। আমি তখন তাদেরকে কিছু বলি না, আমি ভেবে নিই যে এটা আমার হয়তো হ্যালুসিনেশন ছিল, যে রাত জেগে পড়াশোনা করেছি, হয়তো বা চোখের কোনো ভুল ছিল। এই ভেবে আমি আবার শুয়ে পড়ি। এভরিথিং ওয়াজ ফাইন ফর দ্য নেক্সট 2 days, বাট অন দ্য 3rd day আমি আবারও সেম জিনিস দেখতে পাই। এবার আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি সেম সময় রাত 3টা কি 3:30টার দিকে আমার সোফায় বসে আছে এবং সোফা থেকে উঠে সে আমার রুমে হাঁটছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তসবি জপছে এবং আমার দিকে তাকে সেই মিষ্টি হাসিটা দিচ্ছে। তখন আমি ভেবে নিই যে ইট শুড বি টেকেন সিরিয়াসলি। আমি পরদিন আমার এলাকার ইমামের সাথে কনসাল্ট করি, সে আমাকে পরামর্শ দেয় আমি যেন রেগুলার নামাজ পড়ি। তো তার বেশ কিছুদিন সবকিছুই নর্মাল ছিল। তার কিছুদিন পরে, আনুমানিক 10 থেকে 15 দিন পরে, রাত বাজে 3:30, আমি তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, আমি সালাম ফিরাবো। যখন আমি ডান দিকে সালাম ফিরালাম তখন আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আমি তখন দেখলাম। আমি দেখলাম যে সেই বৃদ্ধ লোকটি আমার পাশে বসে নামাজ পড়ছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে সবকিছু ঠিক ছিল, আমি তাকে আর দেখিনি। তার কিছুদিন পরে আমার O-level পরীক্ষা। আমার স্পষ্ট মনে আছে
আমি ফিজিক্স পেপার 2 দিয়ে বের হচ্ছি, রাস্তা পার হব। আমার সামনে দুটা বাস খুব দ্রুত গতিতে আসছিল। তো এই সিচুয়েশন গুলোতে কিন্তু বুঝে ওঠা অনেক টাফ হয়ে যায় যে কি করতে হবে। আমিও তখন দিশেহারা হয়ে গিয়েছিলাম, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাসগুলো খুব দ্রুত আমার দিকে আসছিল। তখন সেই মুহূর্তে হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে রাস্তার ওই পাশে, আইল্যান্ডের পাশে নিয়ে গেল। যেই আমাকে ধাক্কা দিয়েছে সে আমার জীবনটা বাঁচিয়েছে, নাহলে আমি হয়তো ওই দিন বাস চাপে পরে ওই দিন আমার জীবনের শেষ দিন হতে পারত। তা আমি খুবই আগ্রহ নিয়ে পিছনে তাকাই দেখার জন্য যে কে আমাকে বাঁচিয়েছে। আমি যখন পিছনে তাকাই, আমি আমার জীবনের সবচেয়ে শকিং জিনিসটা আমি তখন দেখতে পাই। আমি দেখতে পাই যে আমাকে বাঁচিয়েছে এই লোকটা সেই বৃদ্ধ লোকটি যাকে আমি আমার রুমে দেখতাম, যাকে আমি নামাজ পড়ার পর দেখেছি। এবং আমি যখন তার সাথে কথা বলতে যাব, আমি যখন সামনে এগিয়ে কথা বলতে যাব, উঠে দেখি সে ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। ওইটাই ছিল আমার তার সাথে শেষ দেখা। এরপরে আমি তাকে আর কখনো দেখিনি। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা আমরা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। আমি হচ্ছি মোহাম্মদ হানিফ সরকার রাহাত। আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ তাজমহল থেকে এসেছি। আপনার ঘটনা? এই ঘটনাটা হচ্ছে আমার চাচার সাথে ঘটনা। আমার চাচা তখন পুরান ঢাকায় একটা কোম্পানিতে জব করতো, আর আমার চাচা ফ্যামিলি সহ থাকতো আর কি যাত্রাবাড়ি কোনাপাড়া নামক এক জায়গায়। না, আমার চাচা একদিন জব থেকে বাড়ি ফিরছিল, মানে তখন রাত 12টা বাজে। মানে কোনাপাড়া যেখানে থাকতো আমার ফ্যামিলি সহ, মানে আমার চাচার ফ্যামিলি সহকারে, ওইখানে মানে ওইখানে একটা বট গাছ ছিল আর কি। ওই বট গাছের সাথে দিয়ে আমার চাচা আসতেছিল, তখন দেখে ওইখানে 7টা পুরুষ আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আমার চাচা যাওয়ার সময় ওইখান থেকে একটা পুরুষ বলে কি দাঁড়া। পরে আমার চাচা দাঁড়ালো, দাঁড়ানোর পরে ওইখান থেকে একটা পুরুষ বলতেছে যে কি এই মেয়েটা হচ্ছে আমাদের বোন, এই বোন আমাদের বোন, এ আপনাকে মানে এ তোকে অনেক পছন্দ করে, তোকে বিয়ে করতে চায়। আমার চাচা তখন বলল কি আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আমি কিভাবে আরেকজনকে বিয়ে করতে পারি। তখন বলছে কি না, বিয়ে করতেই হবে। পরে আমার চাচা অ্যাভয়েড করে সামনের দিকে চলে যাচ্ছে, পরে পিছনের দিকে ফিরে দেখে ওরা আসতেছে। তারপর আবার বাসার গেটের ভিতরে ঢুকলো, ভিতরে থেকে দেখে ওরাও গেটের ভিতরে ঢুকছে। পরে ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার পরে মানে আমার চাচা দেখলো যে ওরাও ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমার চাচা এইগুলা দেখতেছে, আমার চাচি দেখতেছে না। মানে এটাই হচ্ছে আমার। আচ্ছা, আমরা পরবর্তী ঘটনা যাই আমাদের পরবর্তীর কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন, আমি মাতুয়েল থেকে এসেছি, যাত্রাবাড়ি মাতুয়েল। জি। তো আমি আমার ঘটনায় আসছি। এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি মাদারীপুর এর কালকিনি থানার একটি ঘটনা। তো কালকিনি থানার একটি গ্রামের নাম হচ্ছে মৌলভীকান্দি। মৌলভীকান্দিতে আরো অনেক বছর আগের কথা, সেখানে একটা রাস্তা তৈরির জন্য কন্ট্রাক্টর কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করতেছিল। তো রাস্তার দুই পাশ থেকে মাটি কেটে রাস্তা ঠিক করতেছিল। তো অনেক শ্রমিকরা যেহেতু কন্ট্রাক্টের কাজ দিনের বেলা সময় দিতে না পারলে রাত্রে কাজ করতেছিল। রাত্রে সন্ধ্যার পর থেকে অনেক সময় রাত্রে 11টা-12টা পর্যন্ত কাজ করত। তো একদিন ওই এলাকারই একজন শ্রমিক, তার নাম আব্দুল ওহাব, উনি টোটাল তিনজন শ্রমিক সহ মাটি কাটতে গেল, রাস্তার মাটি কাটতে যখন গেল, হঠাৎ করে একজন অতিরিক্ত আরেকজন লোক আসছে যে আমাকে অমুক একজন কন্ট্রাক্টর পাঠাইছে, আমি আপনাদের সাথে মাটি কাটার কাজ করব। তো তাদের সাথে আব্দুল হাই একসাথে কাজ করতেছিল। এর মধ্যে অতিরিক্ত যে লোকটা আসছিল উনি প্রচুর পরিশ্রম করতে পারতেছিল। উনি মাটি কাটতেছিল আর মাটি ওরা মাথায় নিয়ে রাস্তায় ঢালতেছিল মাটি। তো যত মাটি ওনার মাথায় দেওয়া হইতো উনি নিয়ে নিত।
ওরা ভুইরা মানে অনেক পরিশ্রম করছিল কিন্তু ক্লান্ত হচ্ছিল ক্লান্ত না, ব্যাপারটা হচ্ছিল এরকম। না। হ্যাঁ, তারপরে অনেক মাটি দেওয়া হয়েছিল। তো অন্য 2-3 জন এটা বিষয়টা ফলো করলো যে এত মাটি দেওয়া হচ্ছে তারপরেও সে ক্লান্ত হচ্ছে না কেন, এরপরে বলেন। হ্যাঁ, এটা ঘাবড়ানো, ওনারা ভয় পেয়ে গেল বিষয়টা। ভয় পাওয়ার পরে ওনারা চিন্তা করলো যে এই বাঁকা ওনাকে আরো বেশি করে মাটি ভরে দিব, দেখি বিষয়টা কি হয়। আরো বেশি করে মাটি ভরে দেওয়ার পর তারপরে ওই লোকটা ঘাবড়াইলো না, ওই লোকটা ঠিক মতো মাটিগুলা ফালাই দিয়ে আসলো। আসার পরে ওনারা এবার 2-3 জন কানা ঘুষা করলো যে এরপর যদি ওই লোকটা আসে ওনাকে আমরা এই মাটির ওরা দিয়া যাইতে ধরবো আর ওনাকে ফালাই দিব। তা উনি একটু দূর থেকে যখন আসলো মাটি নেওয়ার জন্য সেকেন্ড টাইম, তখন তাকে মাটির ওরা দিয়া যাইতে ধরছিল। তো উনি একটু শুয়ে পড়ছিল, মোড়ামুড়ি দিয়ে উঠা বললো। আবার উনি চুপচাপ ছিল তখন। এখন পইরা গিয়া ব্যথা পাইলো কিন্তু কোনো শব্দ করলো না, কথাও বলতেছে না। ওনারা জিজ্ঞেস করতেছে ব্যথা পাইছেন কিনা, কিন্তু কোনো কথার সে জবাব দিতেছিল না। কিছুক্ষণ পরে ওনার এইরকম অ্যাটিটিউড দেখে ওই বাকি 3 জন ভয় পেয়ে গেছিল। ভয় পেয়ে তারা চিন্তা করলো যে এবার ও মাটি ফালাইতে যখন যাবে তখন ফেরত আসার সময় ওকে কোদাল দিয়া বাড়ি দিবে। তো ও যখন মাটি ফালাইতে গেছে, বেশি করে মাটি ভরে দিছে, ফালাইতে গেছে, তো কোদাল দিয়া এক জোরে কোপ দিয়া তারা 3 জন দৌড়াইয়া তাদের বাড়ির পথের দিকে রওনা দেওয়া শুরু করলো। রওনা দেওয়ার এর মধ্যে ওই বাকি 3 জন বাসায় পৌঁছানোর পরে পরের দিন সকালে তারা আবার ঘুম থেকে ওইটা ওই সেম জায়গাতে, সেম প্লেসটাতে আসলো দেখতে যে কালকে যে এখানে কোদাল দিয়ে একজনকে বাড়ি দিছি, দেখি ওই লোকটার পরিস্থিতি কি। তো ওই লোকটার পরিস্থিতি ওইখানে তো কোনো কিছু নাই। আয়সা দেখলো সকালবেলা একটা কাক মরে পড়ে আছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। চলে যাই আপনার ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে আসছেন সেটা যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন। হ্যালো লিসেনার, আমি শরীফুল ইসলাম সেতু, আমি দক্ষিণখান থেকে আসছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে ঘটে আমার নানার সাথে। নানার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 40 থেকে 50 বছর আগের ঘটনা। নানা ভাইয়া তখন সবেমাত্র কলেজে পড়ে। তো পড়ালেখার পাশাপাশি নানা ভাইয়া তখন গ্রামের এক মঞ্চ নাটকে কাজ করতেন। আমরা মানে এই ঘটনাটা বাদ দিয়েছিলাম, সেকেন্ড ঘটনাটার কথা বলেছিলাম। হ্যাঁ, প্রথম ঘটনাটা আমরা বাদ দিয়েছিলাম। সেকেন্ড ঘটনাটা আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার ওয়াইফ যখন জন্মগ্রহণ করেন, তো আমার শাশুড়ি হসপিটালে ছিলেন। তো তার সেবার জন্য আমার নানি শাশুড়ি সেখানে ছিল। তো হসপিটালের আয়া যারা থাকে, তো ওনাদের মধ্যেই একজন আয়া ছিল যে মানে আমার শাশুড়ি সেবার জন্য নিয়োজিত ছিল। তো সে যখনই আসতো তো কখনোই মানে তার সবসময় মাথার ঘোমটাটা করে রাখতো, কখনো চেহারা দেখা যেত না তার। তো এটা নানু গেস করার পরে তো তাকে জিজ্ঞেস করছে যে কি মানে তুমি সবসময় এরকম করে রাখো কেন, সে এটার কোনো অ্যান্সার দেয় নাই। তো একটু বলে রাখা ভালো যে রাসেল ভাই, আমার নানু মানে বিয়ের আগে হিন্দু ছিল, তো বিয়ের পরে মানে মুসলমান হয়ে তারপর আর কি বিয়ে করছে। তো নানু হয়তো ভাবছে যে কোনো ধার্মিক ধর্ম টাইপের কোনো সমস্যার জন্য হয়তো বলতে চাইতেছে না। পরে নানু বলছে সমস্যা না, আমিও হিন্দু ছিলাম, তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নাই। তো তিনি তারপরে বলতে চাননি। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে উনি বলছে যে আসলে তো ঘোমটাটা মানে মাথার ঘোমটাটা খোলার পরে তো নানু মানে তার চোখ দেখে অবাক হয়ে গেছে। তার চোখটা একেবারে মানে পুরোই সাপের মতো ছিল দেখতে। তো নানু জিজ্ঞেস করছে যে কারণ কি। তো বলতে প্রথমে উনি বলতে চায়নি, তারপর অনেক রিকোয়েস্ট করার পরে বলছে যে মানে ওনার ছেলে হয়েছিল যখন ছোট ছিল, তো ছোট থাকার সময় তখন উনি তার মায়ের দুধ খেত না। তো সবাই ব্যাপারটা নর্মাল ভাবে নেয় নাই। তো একদিন সন্ধ্যাবেলা ছেলেটা হওয়ার 6 থেকে 7 দিন পর একদিন সন্ধ্যাবেলা মানে দেখতেছে কি ছেলের পাশ দিয়ে একটা সাপ, মানে প্রথমে দেখছে যে সাপটা ছেলেকে জড়ানো অবস্থায় মানে পেঁচিয়ে রয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মানে যখন সবাই আসছে সাপটা মানে চলে গেছে, কোনো ক্ষতি করে নাই। তো তারপরেও যেহেতু মানে ক্ষতি করে নাই, তারপরে মানে একটা সবার মধ্যে ভয় এসে পড়ছে, যেহেতু সাপ বিষাক্ত একটা প্রাণী, তো এটা ক্ষতি করতে পারে যে কোনো সময়। তো এটা দেখার পরে ওনারা এরপর আর সাপটাকে দেখে নাই। তো
তো যেহেতু বাসায় মানে নতুন একটা ছেলে হয়েছে, তো বাসায় অনুষ্ঠানের জন্য তারা মানে একটা আয়োজন করে, তো বাসায় রান্না বান্না করে, বাসার উঠোনে মানে চুলাই করে মানে কিচেন মানে করে, তো রান্না বান্নার কাজ শেষ করার পরে তো অনেক মানুষের মোটামুটি আয়োজন করা হয়, সেজন্য ভাত রান্না করে, তো ভাত রান্না করার পরে ভাতের যে মারটা ছিল সেটা মানে বাইরে মানে চুলার পাশে আর কি ওটা ফালা দেওয়া হয়। তো ওনারা তো নর্মালি ভাত রান্না করার পরে মার ফেলা দিচ্ছে, ওইরকম একটা খেয়াল করে না ব্যাপারটা। তো কিছুক্ষণ পরে আপনার এই শুকনো পাতার মধ্যে মানে পাড়া পড়লে যেরকম একটা আওয়াজ হয়, তো সেরকম তারা একটা গেস করতেছে মানে কোনো কিছু নড়তেছে এখানে, তাও মানে একটা না চলতেছে সেই আওয়াজটা। তো ওনারা আলো দিয়ে সেই আওয়াজটা সেই মানে কি জন্য কোথা থেকে আওয়াজটা আসতেছে সেটা দেখার জন্য মানে সেটা আলো জ্বালিয়ে দেখছে। তারপর দেখি কি মানে একটা সাপ সেখানে মানে যেই ভাতের মারের গরম পানির জন্য মানে সে খুবই করতেছে, সেখানে পরে সে সাপটা মারা যায়। তো তারা ব্যাপারটা নর্মাল ভাবে নেয়। তো পরের দিন ওই মহিলাকে মানে ওই দিন রাতে ওই মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে মানে ওনার যখন ছেলে হয়েছিল, তো ছেলেটাকে তো সাপটা মানে কোনো ক্ষতি করার জন্য মানে সাপটা আসে না, উনি মহিলাটাকে স্বপ্ন দেখেছে যে আমি ওর সুরক্ষার জন্য আসছিলাম, বাট তোমরা আমাকে মেরে ফেলছো। তো সাপটা মানে মহিলাকে বলে যে তোমাকে আমি মানে আজকে অভিশাপ দিয়ে গেলাম যে তোমার এরপরে যত বংশধর আসবে সবারই মানে অভিশাপ দিয়ে গেছে এটাই যে ওনাদের পরবর্তী যত বংশধর আসবে সবার মধ্যেই মানে সাপের একটা চিহ্ন থাকবে, এবং তার মানে প্রত্যেকের চোখেই মানে চোখটা মানে সাপের মতোই থাকবে। আর এরপরে মানে যারা এরকম জন্মগ্রহণ করছে সবারই পিঠে সাপের একটা চিহ্ন ছিল। ওকে, আমি আপনার এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়াইফের নানার বাড়ি নাকি? জি জি জি। আচ্ছা, আমি ওনার কাছ থেকে একটু শুনি যে আপনি এই ঘটনাটা মানে যখন শুনেছেন, এটা তো আপনার জন্মের সময়, আপনি সরাসরি কার কাছ থেকে শুনেছেন? ঘটনাটা খুবই অদ্ভুত। আমি বলছিলাম যে আজকে এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে বিশ্বাস করাটা ভীষণ রকমের কঠিন হয়ে যায়, কারণ এই ঘটনাগুলোর সাথে আমরা পরিচিত না, মানে বিশেষ করে 2016 এটা এই সময় এই ধরনের ঘটনা শুনলে আপনি কার কাছ থেকে শুনেছেন এই ঘটনাটা? আমি শুনেছিলাম আমার নানির কাছ থেকে। আপনার নানির কাছ থেকে, এবং আপনার নানি নিজের চোখে দেখেছেন এটা। এবং তাদের যে বংশধরের ব্যাপারটা, এই বংশধরের ব্যাপারটা কি শুধু আপনাদের পরিবার জানেন নাকি আরো অনেকেই জানেন? না, ওটা আমাদের পরিবার না, হাসপাতালে যে আয়াটা ছিল ওটা ওনার ঘটনা। আমি সেটা জানি, সেটা বলছি। আমি বলছি যে এটা কি শুধুমাত্র এই পরিবারটা সম্পর্কে, শুধু কি আপনার পরিবারই জানেন নাকি আরো অনেকেই জানেন? উনি নিষেধ করে দিয়েছে যাতে অন্য কাউকে জানানো না হয়, কারণ জানালে নাকি ওনার দিকে অনেক ক্ষতি হবে। আচ্ছা, কিন্তু উনি যে ওইভাবে কাজ করছেন ওনার চেহারা কেউ দেখেননি? না, চেহারা কেউ দেখেনি, উনি সবসময় চেহারা ঢেকে রাখতো। আচ্ছা, আর হসপিটালের লোকজন তো নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, ওকে। তো আর কোনো ঘটনা আছে আপনি? জি বলেন। জি, এই আমার এই ঘটনাটা আমার নানা ভাইয়ের ঘটনা। তো আমরা একদিন বসে খাওয়ার টেবিলে বসে ভূতের ফিল্ম নিয়ে আলোচনা করতেছিলাম, আমি, আমার মামু ভাইয়া, তারপর আমরা সবাই আলোচনা করতেছিলাম। তো নানা ভাই এক পর্যায়ে বললো, তোমরা তো অন্য মানুষের ঘটনা শোনো, আমার ঘটনায় আজকে শোনো। তো সেই ঘটনাটাই বলতেছিলাম। ঘটনাটা আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা। তো আমার নানা তখন সন্দ্বীপের মেয়র ছিল। তো মেয়র থাকা অবস্থায় উনি একটা মানে সন্দ্বীপে অনেক বিখ্যাত একটা জমিদার, হিন্দু জমিদারের বাড়ি কিনে নেয়। তো ওই বাড়িটাতে যখন বসবাস শুরু করে, তো ওনারা দেখতে পায় যে বাড়িটাতে মানে মোটামুটি কিছু প্যারানর্মাল বাড়ি, অনেক বড় বাড়ি, তো মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়ার পরে ওনারা অতটা গুরুত্ব দেয় না। তারপরে যে অনেক পুরনো বাড়ি, তো এরকম হইতেই পারে, ধরে নেয়। পরে ধরে নেওয়ার পরে এভাবে চলতে থাকে, এক একজনের সাথে এক এক ঘটনা ঘটে। তো এমন সময় প্রায় বাড়িটা কিনার 2 বছর পরে অন্যদের মানে বড় একটা পুকুর ছিল, পুকুরে জাল ফেলা হয় মাছ ধরার জন্য। তো জাল ফেলা হলে কিছুক্ষণ মাছ ধরার পরে হঠাৎ করে জালটা পুকুরের মধ্যে আটকে যায়। তো আটকে যায়, সবাই মিলে জেলেরা অনেক টানাহেঁচড়া করে, মানে কোনোভাবেই জালটা তুলতে পারতেছে না। এটা অনেক অদ্ভুত ব্যাপার, বা পুকুরে এমন কোনো গাছও নাই যে আটকে থাকবে। তো জেলেরা ডুব দিয়ে চেষ্টা করে জালটা তোলার জন্য, বাট তুলতে পারে না। তো লাস্ট পর্যন্ত কি করে, আমার নানা ভাইয়ের নামে নেমে বলে যে কি ব্যাপারটা কি আমি দেখি। পরে উনি নামার পরে পুকুরে ডুব দিয়ে দেখে জালটা কোনো কিছুর সাথে আটকে নাই, বাট জালের গোড়ার মধ্যে অনেকগুলো সাদা চুল পেঁচানো আছে। তো সাদা চুল। তো চুলগুলো কোত্থেকে আসছে, উনি মানে চুলগুলো জট খুলতে চুলগুলো উৎসের কাছে চলে যায়, এবং গিয়ে দেখতে পায় যে ওখানে মানে বুড়ো একটা মহিলা পুকুরের নিচে বসে আছে।
তো জিনিসটা দেখে উনি মানে অনেক অবাক হয়ে যখন পানি থেকে উঠে যেতে যায়, তখন মহিলাটা ওনার 2 হাত ধরে ওনাকে আবার পুকুরের মধ্যে ডুবে ফেলে। ডুবায় বলে যে এই কথাটা কাউকে বললো না, আমি এই বাড়িতে আছি অনেক বছর ধরে, আমি এই বাড়িটা পাহারা দিই এবং 2টা সাপ আছে এই বাড়িতে, এই 2টা সাপের যাতে কোনো ক্ষতি না হয়। কথাটা বলে মহিলাটা ভ্যানিশ হয়ে যায় এবং নানা ভাইকে ছেড়ে দেয়, পরে উনি উঠে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো রাসেল ভাইয়া, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করবো। আমার নাম সুরভি। ঘটনাটি খুব রিসেন্টলি আমার সাথে ঘটে যায়। আমি ভাবিনি যে লাইফে এমন কিছু ঘটবে। আমি ঘটনাটা শেয়ার করছি। কিছুদিন আগে, আফটার 4 মান্থ আগে, একদিন আমি এভাবে ঘুমায় থাকার পরে হঠাৎ করেই আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে একজন বুড়ো মহিলা, উনি একটা গাছের নিচে বসে আছেন। আমি হাঁটছি, এরকম একটা মাটির একটা পথে হাঁটতে আমি রিয়েলাইজ করি যে আমার পায়ের নিচে একটা বিচি, আর আমি হাঁটতে পারছি না, অনেক ব্যথা করছে। তো আমি অনেক কষ্ট করে হাঁটার পরে মহিলাটার পাশে যাই। বিচির ভিতরে কেমন জানি পানি ছিল। তো মহিলাটার কাছে কষ্ট করে হাঁটতে যাই। যাওয়ার পরে দেন উনি আমাকে বলে, ওনার পাশ দিয়ে যখন ক্রস করতেছিলাম উনি আমাকে বলে যে এদিকে আসো, আমি তোমার বিচিটা ফুটো করে দিই। আমি বলছি না, আমি ফুটো করবো না। তখন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ভিতরে আমি কেন জানি আমার মনে হচ্ছিল যে আমি ব্যথাটা অনেক অনুভব করছি। দেন আমি বললাম না, আমি যাব না। তারপরে আমি কেন জানি আবার ওনার কাছে গেলাম। বুড়ো মহিলাটার ফেসটা আমি স্পষ্ট দেখি। তো আমি ওনার কাছে যাই। যাওয়ার পরে উনি আমাকে বলে যে দাও, পা দাও। আমি যেতে চাই না, উনি জোর করে একটা কাঠি দিয়ে ফুটো করে দেয়। এন্ড ওই মোমেন্টে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি রিয়েলাইজ করতে পারি যে আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে, আমি অনুভব করছি। তো আমি সারাদিন হাঁটতে পারি না তেমন। ঘটনাটা আম্মুর কাছে শেয়ার করে আম্মু বলছে যে আচ্ছা তোমার মনের ভুল। ওই দিন চলে গেল। তারপরে কিছুদিন পরে 1 উইক হবে, দেন আমি ঘুমায় আছি, এমন একাই রুমের দরজা লক করে ঘুমায় আছি, ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলে ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে হালকা একটু ঘুম আসছে আমার। ঘুম আসার পরে রুমের লাইট কিন্তু অফ ছিল, বাট আমি রুমের লাইট অফ করছি, আমার একদম খেয়াল আছে। আমি ঘুমের ভিতর ফিল করি কেউ আমাকে অনেক জোরে একটা ঘুষি মারে, এন্ড আমার মুখে আর একটা থাপ্পড় মারে। এটা অনুভব করার পরে আমি কেন হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভেঙে দেখি আমার রুমের লাইট অন, যেটা কখনোই পসিবল না। কেন আমার মনে আছে আমি ফোনটা চার্জে দিয়ে কথা বলা শেষে ফোনটা চার্জে দিয়ে রুমের লাইট 100% অফ করে ঘুমাইছি। আমি চিৎকার মেরে রুমের দরজা খুলে বের হয়ে গেছি। বের হয়ে আম্মুকে ঘটনাটা বলে, আম্মু বলে না সমস্যা নাই, তুমি ঘুমায় যাও। দেন নেক্সট আবার ঘুমানোর পরে আর কিছু দেখি না। তারপরে 1 মান্থ পরে আমি আবার সেম ওই মহিলাটাকে, ওই স্বপ্নটা আবার দেখি। দেখার পরে আমার প্রচুর কেমন জানি আমি ঘামাইতে থাকি, ঘুম থেকে উঠেই ঘামাইতে থাকি। দেন আর অনেকদিন এই স্বপ্নটা দেখি না। একদিন আমি আমার আপুর ফোন ঘাটছিলাম, মানে ফোন দেখছিলাম, পিকচার দেখছিলাম। তো দেখতে দেখতে আমি আমার দাদুর পিক দেখি। আমি আমার দাদুকে কখনো দেখি নাই। তো আমি যে স্বপ্নে যে মহিলাটাকে দেখছি, সেম টু সেম ওই মহিলাটা হচ্ছে আমার দাদু। আর ছবিটা আমি আপুকে জিজ্ঞেস করি, আপু তুমি কোথায় পাইছো? তুমি তো দাদুকে কখনো চোখে দেখো নাই। এটা আপু বললো যে অনেক আগে একটা অ্যালবাম ছিল, ওখান থেকে তুলে নিছি। আমি পুরো শক খেয়ে গেছি। দেন আর আমি এই ঘটনা কখনো দেখি নাই বা এমন কিছু হয় নাই। আম্মুকে বলার পরে আম্মু আন্টিকে দিয়ে একটু দোয়া টোয়া পড়ায় দিল ঘরে। উনি বললো যে না, হয়তো বা উনি আমার সাথে দেখা দিল। থ্যাংক ইউ। এই ছিল আমার ঘটনা স্টোরি। আপনার আমাদের সাথে একটা নতুন আরো একজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করে দিই আপনার সাথে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি একটু জানান আমাদেরকে যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি জয়, মহাখালী থেকে। শুনি আপনার ঘর, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট ভাইয়া, আমি ঢাকাতেই থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট এটাই। ওকে, তো ঘটনায় যায়। তো ভাইয়া আমি যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা 2010 সালে যখন আমি এসএসসি এক্সাম দেই, তখন যখন আমি এসএসসি রেজাল্টের জন্য ওয়েট করতেছি, তখন আমার সাথে এই ঘটনা ঘটে। তো ঘটনা বলার আগে আমি বলে নেই যে আমাদের ঘরে আমরা পরিবার, আমি এবং আমার মা আর বাবা, আর কেউ নেই। তো এখন যখন ঘটনাটা ঘটে, তখন হচ্ছে দিনটা ছিল রবিবার। FM এ গান শোনার পর আমি ঘুমানোর জন্য যখন শুলাম, তখন আর কি
যখন শুনলাম তখন হঠাৎ করে আমি দেখি কি যে আমাদের যে আলমারিটা, স্টিলের আলমারিটা, আলমারির মধ্যে দুটো আলো, সাদা আলো, আলো দুটোর আকার হবে ঠিক ক্যারাম বোর্ডের সাইজের মতো। তো আমি এই আলোটা কোথা থেকে আসছে তার উৎস খোঁজার জন্য বিবরের দিকে যখন তাকাই তখন দেখি এটা কোথা থেকে আসছে এটা বোঝাই যাচ্ছে না, যে উৎসর কোথাও উৎসই নেই। তো যখন আমি এটা দেখলাম তখন আমি আবার আলোর দিকে তাকালাম, দেখলাম যে আলোগুলো এলোপাতারি ভাবে খেলা করছে বা আলমারির মধ্যে ঘোরাঘুরি করছে। তো আমি একটু ঘাবড়ে যাই, কিন্তু ওরকম ভয় পাই না। হঠাৎ করে আলো দুটো অদৃশ্য হয়ে যায়, এ দেখে আমি আরো একটু ঘাবড়ে যাই। তবে ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, এই ভেবে আমি আবার ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি কাত হয়ে ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, এমন সময় হঠাৎ করে আমাদের ঘরের আলমারিতে ছোট্ট আলমারিতে আওয়াজ হয়, যেমন আপনি যদি হাত দিয়ে একটু টাচ করেন আলমারির গ্লাসকে, তো তখন যেভাবে আওয়াজটা আসে সেই আওয়াজটা। তো আমি আমার মোবাইলের আলো দিয়ে, ডিসপ্লের আলো দিয়ে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করি যে আসলে এটা আওয়াজটা কি জন্য আসছে। তো দেখলাম যে এখানে কোনো ইঁদুর বা বিড়াল বা কোনো মানুষই নেই, তো আওয়াজটা তো আসার কথা না। বাট আমি যাই হোক, আমি ভাবলাম যে হয়তো বা কোনোভাবে বাতাসে বা কোনোভাবে হয়েছে। তো আমি আবার ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, হঠাৎ করে শুনতে পাচ্ছি যে তখন আমার কাছে আওয়াজ আসছে যে আমি যে বিছানাতে শুয়ে আছি, বিছানার কিনার দিয়ে কেউ একজন হাত রাখছে। তো হাতে একবার আমার পাশে আমার কাছাকাছি আসতেছে, আবার আমার কাছ থেকে দূরে হাতড়ে হাতড়ে চলে যাচ্ছে। তো এই আওয়াজটা পেয়ে আমি একটু ভাবলাম যে হয়তো চোর হতে পারে। কিন্তু রাসেল ভাই, যদি চোর হয়, চোর তো একবার বা দুইবার করার কথা, 4-5 বার তো এই আসা যাওয়া করার কথা না, আমার 4-5 বার তো আওয়াজ আসার কথা না। তো আমি যখন এটা ভাবতেছি তখন হঠাৎ করে তো আমি আমার পাশ চেঞ্জ করলাম। পাশ চেঞ্জ করার পর তো আওয়াজটা যখন আমার কাছাকাছি আসার পর আমি আমার হাত দিয়ে থাবা দিয়ে ধরার চেষ্টা করি। তো যখন আমি ধরি তখন অবাক বিষয় যে আমি প্রায় ছোট 4টা কি 3টা আঙুলগুলো 1.5 থেকে 2 বছরের বাচ্চার হবে এরকমই। তো হাতগুলো এত ঠান্ডা রাসেল ভাই, মনে হচ্ছে যে ফ্রিজের ডিপ থেকে বের করে আনা হয়েছে। আর সাথে সাথে এমন এক টান দিল যে আমাদের ঘরের পশ্চিম পাশে যে জানালাটা ছিল ওইটার দিকে এমন ভাবে টান দিল যে আমি ওই হাতের সাথে ছিটকে মনে হলো যে আমি উড়ে গিয়ে আমাদের খাটের স্ট্যান্ডের সাথে বাড়ি খেলাম। বাড়ি খাওয়ার পর আমি বিছানায় পড়ে গেলাম, পড়ে বাউন্স খেয়ে আবার বসে পড়লাম। তখন আমি কে বলে জোরে জোরে চিৎকার করতে থাকলাম। আর আমার বাবা মা এসে লাইট জ্বালিয়ে দেখলো যে ঘরে কেউ নেই, দরজা চেক করলো, দরজা বন্ধ। তো আমাকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, তখন আমার বলার কোনো শক্তি ছিল না। তো তখন আমি কে বলে চিৎকার করতে থাকলাম। তো আম্মু তখন আমাকে 1 গ্লাস পানি দিল। পানি দেওয়ার পর কিছুটা পরিস্থিতি যখন স্বাভাবিক হলো তখন আমি সব খুলে বললাম। আর রাসেল ভাই, এরপর আমি প্রায় 6 থেকে 7 মাস মা বাবার মাঝখানে ঘুমিয়েছি, খুব ভয়ে ছিলাম। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। পুরো আছি আমরা আমাদের আজকের শেষ ঘটনায়। আপনার নামটা একটু বলবেন। আপনি পাবনা থেকে এসেছেন এটুকু আমার মনে আছে। নামটা বলে তারপর আপনার ঘটনা শুরু করুন। আমি আব্দুল্লাহ মাহমুদ, পাবনা থেকে। যে এই ঘটনাটি আমার এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেছিল। যে আঙ্কেলের ওয়াইফের আর কি এক সময় কিডনির সমস্যা হয় এবং তিনি তার ওয়াইফকে ঢাকা মানে এক স্বনামধন্য হসপিটালে ভর্তি করার পরে তাকে 7তলা মহিলা কেবিনে রাখা হয় এবং তার টেক কেয়ারের জন্য আঙ্কেল ওখানে থাকে। তো এই হসপিটালের নিয়ম ছিল যে রাত 8টার পরে কখনো মহিলা কেবিনে কখনো কোনো পুরুষ থাকতে পারবে না। সো ওখান থেকে মানে ওখানে যারা দূর থেকে আসে তারা ওই হাসপাতালের কেবিনের সামনের বারান্দায় কিছু অংশে আর কি বিছানা পেতে রাত যাপন করে। তো আঙ্কেলও 2টো কাঁথা জোগাড় করে বারান্দার একদম শেষ প্রান্তে যায়, মানে কাঁথাটা বিছায় ওখানে মানে একটু শুয়ে নিলেন আর কি। কিন্তু তার ঘুম আসতেছিল না। তো তিনি চিন্তা করলেন যে একটু বাইরে যেয়ে একটু চা নাস্তা করে এসে তারপর একটু বিশ্রাম করি।
তিনি একটু হসপিটাল বাইরে গেলেন, বাইরে গেলে চা নাস্তাকে সেরে আসলেন এবং আসার সময় দেখলেন যে তার বিছানার পাশে একটা বৃদ্ধ লোক বসে আছেন এবং খুব মন মরা অবস্থায় বসে আছেন। তো আঙ্কেল দেখি টবা খুলেন এবং তার বয়সে যেহেতু একটু বড় ছিল, তিনি বললেন, আঙ্কেল কোনো সমস্যা নাকি, এখানে বসে আছেন কেন? তো উনি লোকটি বললেন, দেখো বাবা, গরিব মানুষের কোনো দাম নেই, কেন তুমি একথা বলছেন কেন? তুমি বলছো যে দেখো টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা হতেছে না। তো এই কথা বলতে বলতে উনারা দুজন আর কি একটু গল্প করলেন। গল্প করতে করতে রাত তখন প্রায় 1টা পার হয়ে গেছে। তো আঙ্কেল দেখলেন যে রাত অনেক হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে। তো আঙ্কেলকে বলে, আঙ্কেল রাত তো অনেক হয়ে গেছে, আপনি কি এখানেই থাকবেন নাকি যাবেন? লোকটি তখন বলল যে তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই কথা বলে তিনি মানে দাঁড়ায় গেলেন এবং দাঁড়ায় আঙ্কেলের দিক মুসকি একটা হাসি দিলেন আর কি। সেই হাসিটার মধ্যে কি অনেক বুক ফাটা কষ্ট ছিল আর কি। তো এই হাসিটা মাঝে মাঝে তারপর যা ঘটলো তা মানে আঙ্কেল এখন বিশ্বাস করতে পারে না যে লোকটি 7 তলা থেকে নিচে ঝাঁপ দিল আর কি। এবং তিনি তো পুরো হতবাক, যেটা কি হলো। তিনি তার দৌড়ের নিচে তাকালেন, দেখলেন যে নিচে বৃদ্ধ লোকটি পড়ে আছে। তো দৌড়িয়ে তিনি তাড়াতাড়ি নিচে গেলেন, নিচে যাবে এবং নিচে যা দেখেন যে কোনো কেউ নাই। তো পাগলের মতো তন্ন করে খুঁজতে থাকলেন, কিন্তু কাউকে কিছু দেখতে পেলেন না। এবং তাকে খোঁজাখুঁজি দেখার পরে ওই হসপিটালের একটি বয় তাকে জিজ্ঞেস করলেন, ভাই ওখানে কি খুঁজছেন? তো তখন তিনি সব ঘটনা তাকে খুলে বললেন এবং খুলে বলার পরে তিনি বললেন, ও ভাইয়া আপনিও দেখছেন কি? বললেন, আপনি দেখছি মানে? বলছে যে প্রায় 2 বছর আগে এই 7 তলা থেকে একটা লোক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তার স্ত্রীর টাকা, চিকিৎসার টাকা জোগাড় করতে না করতে পারে। তারপর থেকে এই 2-1 লোক তাকে এই অবস্থায় দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন নতুন অতিথি এই মুহূর্তে আমাকে জয়েন করেছেন, আমি চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সাইফুল ইসলাম, আমি মিরপুর থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। ঘটনাটা হচ্ছে 2008 সালের প্রথম দিকে আমি আমার দ্বিতীয় উপন্যাস লেখার সময় আমি বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম। আচ্ছা। আমার মামা বাড়িতে। তো সেখানে প্রথম দিন রাত্রেবেলা যখন আমি লিখতে বসলাম, তো রাত্রে মার্চের সময়টা সাধারণত একটু ঝিঝি পোকা অনেক ডাকে, অথবা মফস্বলে একটু প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে শিয়াল ডাকে, তারপরে অন্যান্য পোকার মতো অনেক শব্দ হয়। তো আমার মামা বাড়িটা হচ্ছে টিনের ডুপ্লেক্স বাড়ি, টিনের কাঠের ঘর। তো আমি যেই রুমটাতে বসতাম সেই রুমটাতে হচ্ছে টিনের বাইরের দিকটাতে একটা জানালা আছে, টেবিলের পাশে আমি বসতাম রাত্রেবেলায় লিখতে। তো প্রথম দিন রাত্রেবেলা ঠিক 12টার সময় ঝিঝি পোকা ডাকছে, প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকছে, শিয়ালের শব্দ। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, একদম চুপ, কোয়াট। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কর্কশ শব্দে একটা পাখি ডেকে উঠলো, অনেকক্ষণ ধরে ডাকলো পাখিটা, খুবই কর্কশ শব্দটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। কিন্তু তখন ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিলাম না, ঠিক আছে এটা তো হতেই পারে, মফস্বল একটা। তো কিছুক্ষণ থাকার পরে আবার সিচুয়েশনটা ইজ আউট করলো, একই রকম ঝিঝি পোকার ডাক, তারপর অন্যান্য শব্দটা শিয়ালের ডাক শুনতে পেলাম। তো সেদিন রাত্রেবেলা এই জিনিসটাকে নোটিস করলাম না। দ্বিতীয় দিন যখন আমি আমার গল্পটা লিখতে বসলাম, ওই গল্পের একটা সিকোয়েন্স ছিল এরকম যে একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়, গাড়ির ভেতরে যারা থাকে পুরো পরিবার মারা যায়। ওই সিকোয়েন্সটা আমি যখন রাত্রেবেলা লিখতে বসলাম, আমি সম্পূর্ণ মশগুল হয়ে এই সিকোয়েন্সটা লিখছি। তো আগে রাতে যেহেতু মানে কোন বিদ্যুৎ চলে যায়নি, তো আমি ওইভাবে তৈরি ছিলাম না। তো ওই রাতে যখন আমি ঘটনাটা লিখছি, গাড়ির সাথে ধাক্কা লেগেছে, মানে একটা পরিবার সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এরকম একটা সিকোয়েন্স লিখছি। ঠিক সেই সময়টায় ঝিঝি পোকার শব্দ, অন্যান্য শিয়ালের শব্দ, যে শব্দগুলো সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল। আমার হাতের কাছে ম্যাচ রেখেছিলাম, আমি মোম রেখেছিলাম। আমি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে পাখির যে ডাকটা শোনার সাথে সাথে আমার সম্পূর্ণ গায়ে কাঁটা দিয়ে উঠলো এবং আমি তখন মানে কিছুক্ষণের জন্য হলো স্টান্ড হয়েছিলাম।
আচ্ছা, তো তারপর যখন আমি ম্যাচটাকে ধরলাম লাইট করার জন্য ক্যান্ডেলটা, আমার হাত থেকে ম্যাচটা পড়ে গেল এবং তৎক্ষণাৎ আমার জানালা থেকে আমি শুনতে পেলাম একটা রোর শব্দ। আসলে ইউজুয়ালি কোনো প্রাণী এইভাবে গড় গড় করে শব্দ করে না, যেটা আমি শুনতে পেলাম। ওটা শুনতে পেয়ে আমি আরো ভয় পেয়েছি। ভয় পেয়ে আমার মেরুদণ্ডে দিয়ে একটা শীতল মানে একটা মানে বয়ে গেল। বয়ে যাওয়ার পরে তখন আমি করলাম কি, মানে তাড়াহুড়ো করে মাটি থেকে ম্যাচটা কুড়াতে চেষ্টা করলাম। করার পরে কিছুক্ষণ পরে পাখির ডাকটাও বন্ধ হয়ে গেল, ইলেকট্রিসিটিও চলে আসলো। ইলেকট্রিসিটি চলে আসার পরে আমি আশেপাশে সম্পূর্ণ ঘুরে দেখলাম, কিন্তু আসলে কোনো কিছু আমি পেলাম না। পরের দিন ওখানে আমি এই ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিলাম না, এটা হতেই পারে, কোইন্সিডেন্স একটা এরকম হতেই পারে, ইলেকট্রিসিটি চলে যাবে, এরকম একটা শব্দ শুনবো, তো এটা হতেই পারে। তো এটাকে ওইভাবে গুরুত্ব না দিয়ে পরের দিন ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা হচ্ছিল, খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। তো আমার কাজিনরা যারা ছিল, মামা মামি, তারা বললো যে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাই, তোমরা অনুষ্ঠানটা দেখতে যাও। ওদের সাথে আমি গেলাম। আমাদের সাথে শুধু একটা টর্চ, মোটামুটি জ্যোৎস্না আছে আর আমরা 4 জন আছি সাথে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, সমস্যা নেই, একটা টর্চই হবে। আমার ফোন নিয়ে আমরা স্কুলে গেলাম। স্কুলটা হচ্ছে আমাদের মামা বাড়ি থেকে মোটামুটি 150-200 গজ মাঝখান থেকে দেখা যায়, কিন্তু রাস্তা দিয়ে যেতে হলে পরে আমাদের মামা বাড়ি থেকে মামার ঘর থেকে মোটামুটি 50 গজের মতো হেঁটে তারপরে ইটের রাস্তা পেছনে আছে, ইটের রাস্তায় উঠতে হয়। ইটের রাস্তায় উঠে স্কুলে যাওয়ার সময় প্রথমে ডান দিকে মোড় নিতে হয়, মোড় নিয়ে তারপরে কিছু দূর যাওয়ার পর স্কুলটা। তো ওই দিন অনেক লম্বা সময় ধরে অনুষ্ঠান চলছে। রাত তখন 11:30 বাজে। আমার খুব বোরিং লাগছিল, এই জন্য আমি আমার কাজিনদেরকে বললাম যে ঠিক আছে তোমরা অনুষ্ঠান দেখো, আমি চলে যাই। ওরা বললো যে ঠিক আছে আর কিছুক্ষণ থাকো না, দেখি এই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখি যে 11:55 বেজে গেছে। আমার আর একদমই ভাল লাগছিল না। তো আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, তোমরা আসো। টর্চ লাইটটা তোমরা রেখে দাও, আমার টর্চ লাইট দরকার নেই, আমার কাছে মোবাইল আছে আর বাড়িতে জ্যোৎস্না আছে, কোনো সমস্যা হবে না। তো আমি ঠিক যখনই রাস্তায় উঠলাম স্কুলের কম্পার্টমেন্ট ছেড়ে, ইলেকট্রিসিটি চলে গেল। ঝিঁঝি পোকা যে শব্দ করছিল, আমি 2-3 পা হাঁটার পরেই ঝিঁঝি পোকা সম্পূর্ণ শব্দ বন্ধ হয়ে গেল। আশেপাশে কোনো শব্দ নাই, মাইক বন্ধ, ইলেকট্রিসিটি চলে গেছে, সম্পূর্ণ নিস্তব্ধ একটা পরিবেশ। হঠাৎ করে সেই পাখিটা আবার ডেকে উঠলো। জ্যোৎস্না ছিল, কিন্তু সাডেনলি আমি পুরো ব্লাইন্ড হয়ে গেলাম। আমি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। একটা পা ফেলে যে যাব সেই উপায় পর্যন্ত আমার ছিল না। আমি খুব আস্তে আস্তে পা মেপে সামনের দিকে আগানো শুরু করলাম, কারণ যেহেতু পরিচিত রাস্তা আমি চলে যেতে পারবো এই মনে করে। মোবাইলের ব্যাটারি এত লো ছিল যে মোবাইলটাও গেল বন্ধ হয়ে। মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো রাস্তা চিনি, আস্তে আস্তে আগাই। তুমি হাঁটছি অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পরে আমার মনে হলো কি ব্যাপার, আমার মামা বাড়ির ওই রাস্তাটা পর্যন্ত যেতে তো আমার এতক্ষণ লাগার কথা না। তো কিছুটা খটকা লাগলো, মনে ভিতরে আছে এতক্ষণ লাগবে কেন। আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না, আমার আশেপাশে ডানে বামে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার কাছে একটু ভয় ভয় লাগলো, শরীরের ভেতরে কেমন জানি গা ছমছম করে উঠলো। তো আমি করলাম আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। যখনই আয়াতুল কুরসির মাঝামাঝি পর্যায়ে এসেছে, আমি কোন একটা গাছের সাথে প্রচন্ড জোরে বাড়ি খেলাম। বাড়ি খেয়ে কপালে হাত দিয়ে বসে পড়বো, বসে না পড়ে দাঁড়াইলাম। দাঁড়ায় ভালোভাবে আয়াতুল কুরসিটা তখন একটু স্পিডে পড়া শুরু করলাম। তো দেখলাম যে আমি আসলে যেখানটা দাঁড়িয়ে আছি সামনে একটা কবরস্থান, ভেতরে দেখা যাচ্ছিল না কবরস্থানে কয়টা কবর আছে, আর কয়েকটা বাঁশ ঝাড় আছে। রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, একটা বাঁশ নিচের দিকে থাকে, ওই বাঁশটার সাথে আমি ধাক্কা খেয়েছি। তো আমি বললাম যে না, মামার বাড়ি এই রাস্তা তো বাঁশ থাকার কথা না, বাঁশ গাছ থাকার কথা না, রাস্তাটা তো নিতেন ক্লিন, দুই পাশে গাছ আছে ঠিক আছে, কিন্তু এরকম কোনো কিছু তো নাই। তো আমি আয়াতুল কুরসি পড়ছি, তারপরে পিছনে ফিরে তাকাইলাম।
পিছনে ফিরে তাকানোর পরে দেখি যে ওই যে দূরে পিছনে আমি আমার মামা বাড়ির যে ঢোকার এন্ট্রিয়েন্সটা সেটা ফেলে এসেছি। ওই মানে এই জায়গাটা আসার জন্য ওই এন্ট্রিয়েন্স থেকে তীক্ষ্ণ একটা বাঁক নিতে হয় ডান দিকে। আমি যে এত দূর এসেছি, এই পর্যন্ত এসেছি, আমি একটাবারের জন্য বুঝতেও পারিনি যে আমি ডান দিকে বাঁক নিয়ে এই জায়গাটা পর্যন্ত এসেছি। পরিবেশটা খুব থমথমে হয়ে গিয়েছিল, সেটা আপনি খেয়াল করেছিলেন যে জ্যোৎস্না ছিল হঠাৎ করে? জ্যোৎস্না নেই, জ্যোৎস্না ছিল, জ্যোৎস্না নেই, শব্দ ছিল, শব্দ নেই, পাখির ডাকটা কন্টিনিউ চলছে, ঝিঝি পোকা ডাকছে না, শিয়াল ডাকছে না, সম্পূর্ণ একটা অদ্ভুত পরিবেশ। তো আমি যখন আয়াতুল কুরসি পড়ছিলাম ঠিক তখনই গিয়ে আমি ওই বাসের সাথে বাড়িটা খেলাম। বাড়ি খাওয়ার পরে তারপরে যখন আমি পেছনে ফিরে তাকালাম তখন আপনি বুঝতে পারলেন অনেক দূর চলে এসেছি, এবং তখন জ্যোৎস্নাটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ জ্যোৎস্না আবার আলো দিচ্ছে। তো তখন মনে হলো এরকম একটা কোইন্সিডেন্স হতেই পারে, জ্যোৎস্না তো মেঘের আড়ালে ঝেঁকেই যেতে পারে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু পাখি ডেকেই চলেছে, এবং ওই দিনই আমি অনেক লম্বা সময় ধরে পাখিটাকে ডাকতে শুনছি। তো আমি ঘুরে যখন আবার পেছনের দিকে আসতে থাকলাম, আমি শুনলাম ওই যে আগের রাতে যে শব্দটা শুনেছি, কেমন একটা শব্দ, সেটা আমার পেছন পেছন আসতেছে। তো আমি করলাম কি, নিজেকে আরো শান্ত করলাম, আরো শান্ত করে একদম ভয় পাওয়ার কোনো ভাব নিজের মধ্যে তৈরি করলাম না। খুব শান্তভাবে যে গতিতে আমি ওই পর্যন্ত গিয়েছিলাম তার থেকে দ্রুত গতিতে, আস্তে আর কি, মন্থর গতিতে আবার বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। আমি কিন্তু আয়াতুল কুরসি কন্টিনিউসলি পড়ছি। যখনই একবার শেষ করছি, শেষ করে আরেকটা শুরু করার মাঝখানে ওই শব্দটা মনে হচ্ছিল আমার কানের কাছে চলে এসছে, কান পর্যন্ত চলে এসছে। আবার যখন শুরু করতেছি আবার পিছনে চলে যাচ্ছে। এইভাবে করে আমি যখন আস্তে 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 আমার মামার বাড়ি পৌঁছানোর পরে যখনই দরজাটা ধাক্কা দিলাম, ঠিক তখন ইলেকট্রিসিটি চলে আসলো, শব্দ, ঝিঝি পোকা ডাকছে, শিয়াল ডাকছে, মাইকের শব্দ, মাইকে আবার শব্দ হচ্ছে, তো সবকিছু অ্যাজ ইউজুয়াল। তো তারপর আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমার কাজিনরা তারপর ওরা চলে এসছে ততক্ষণে। তো চলে আসার পরে বললাম যে আসলে এরকম এরকম একটা ঘটনা হয়েছে, আসলে অতদূর পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। তো এই শব্দটা আমার মানে এই কথাটা আমার মামি ঘুমিয়েছিল, কিন্তু সে উঠে গিয়েছিল। আমরা ঘরে ঢুকেছি শব্দ পেয়ে, সে দৌড়ে এসছে আমাকে, এই দৌড়ে এসে জড়ায় ধরলে বললো যে তোমার কোনো ক্ষতি হয় না তো, কোনো অসুবিধা হয়নি? তো আমি বললাম না। তো সে আমার জন্য পরা পানি নিয়ে আসলো, যে মফস্বলে যে জিনিসটা হয়। তো আমি খাইলাম, তাকে অন্তত পক্ষে শান্ত করার জন্য খাইলাম। খাওয়ার পরে বললাম যে আসলে ওইখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো উনি বললেন যে না, এখন আর কোনো কথা নেই, এখন আজকে লিখতেও বসো না, আজকে ঘুমিয়ে যাও। তো আমি চিন্তা করলাম ধুর কি ইয়া করবো, সমস্যা নেই। তো আমি আমার লেখাটা রাত্রবেলা লিখলাম। লিখে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি আমাকে বললেন কিছুদিন আগে ওই জায়গাটাতে দুটা মেয়েকে কবর দেওয়া হয়েছে। মেয়ে দুটোর সম্পূর্ণ অপমৃত্যু হয়েছিল। তারা প্রথমবার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার সময় ওইখানে যে যেতে হয় সম্পূর্ণ নৌকা করে, মানে একদম রুট এলাকায়, খুবই ট্রান্সপোর্টেশন খুবই বাজে অবস্থা। তো নৌকায় করে যেতে হয়। লঞ্চ থেকে নেমে তারা নৌকায় করে যখন তাদের বাড়ির ওই ঘাটে উঠছিল, তখন দুইজন একসাথে ওই নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওইখানে তারা প্রায় 7 দিন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিজেদের উদ্যোগে জাল দিয়ে সম্পূর্ণ নদীটা চষে বেড়াইছে। কোনো জায়গায় তাদের বডি পর্যন্ত পায়নি। না পাওয়ার ফলে তো মোটামুটি মানুষজন যখন হাল ছেড়ে দিয়েছেন, আর পাওয়া সম্ভব না, ঠিক 7 দিন পরে ঠিক একই জায়গা থেকে মেয়ে দুটো ডেড বডি ভেসে উঠছে। মেয়ে দুটো ডেড বডি ভেসে ওঠার পরে ওদেরকে নিয়ে এসে ওইখানে কবর দেওয়া হয়েছে। ওইখানে কবর দেওয়ার পর থেকে আসলে খুব বিচিত্র ধরনের জিনিস ওইখানে ঘটতে থাকে, এবং দেখা গেছে যে এরকম একটা ঘটনা আমার মাতো ভাই নিজে দেখেছে, এবং এলাকা অনেকেই দেখেছে যে একটা গরু দিনের বেলা, দুপুরবেলা গরুকে উল্টো করে ঘাড় মোটকে ধানের জমির ভেতরে ঢুকায় রাখছে। সুতরাং ওইটা নিয়ে সবার মানে একটা ভয় ছিল সব সময়। তো তারপরে আপনি আসার পরে এই যে আপনার মামি আপনাকে মানে পড়া পানি খেতে দিলেন, তারপরে আপনি ওই গ্রামে আরো তো সময় ছিলেন বোধহয়, কিন্তু আর কোনো সমস্যা হয়নি? না, আসলে আমি পরের দিন এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটা আসলে দিনের বেলাও গা ছমছমে একটা পরিবেশ থাকে ওইখানে। আচ্ছা, আপনি গিয়েছিলেন ওই জায়গায়? আমি আবার এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম। দিনের বেলায় গিয়েছিলেন? দিনের বেলায় গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে দিনের বেলা তো গা ছমছমে একটা পরিবেশ। পাখির ডাকটা কেমন ছিল? পরিচিত কোনো পাখির ডাক? না, একদমই আননোন, একদমই
পারেন না। এইটা আমার কাছে খুবই খুব কর্কশ। অদ্ভুত লেগেছে কিন্তু, যে সমস্ত কিছু নীরব হয়ে যায়, যে শেয়ালের ডাক শোনা যায় গ্রামে, যেটা খুবই ন্যাচারাল, এবং ঝিঝি পোকার ডাক শোনা যায় আপনি বলছিলেন, হঠাৎ করে সব বন্ধ হয়ে গিয়ে একটা পাখির ডাক শোনা যাচ্ছে। এই জিনিসটা চিন্তা করলেই আসলে গাটা কেমন ছমছম করে ওঠে, রাইট? কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে পারছি না, আমরা আমাদের আরেকজন অতিথি আছেন, সুতরাং আমরা টেক্সট না পড়ে আমাদের সবগুলো ঘটনা নিতে হবে, সেই জন্য আমরা ট্রাই করছি এবং আমাদের যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মইনুল ইসলাম, আমি ঢাকার উত্তরা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। জি, এই ঘটনাটা হচ্ছে 2005 সালের ঘটনা। জি। তখন আমি আমার দুই খালা, আমার ছোট খালার শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছিলাম, আমি, আমার মা, আমার ওই খালা এবং আমার কাজিন। তো আমরা রাতের বেলা রওনা হয়েছিলাম। তো বাস যখন রাত 1টার মতো বাজে, তখন বাস যমুনা ব্রিজে প্রবেশ করে মাত্র। তো যখন বাস প্রবেশ করে ধীরে ধীরে বাসের গতি যখন বাড়তে থাকে, তো আমি নদীর দিকে তাকাই। আমার বাম পাশে জানলা ছিল, তো আমি নদী দেখার জন্য বাম পাশে তাকাই। তো আমার কাছে মনে হলো যে কোনো একজন লম্বা মতো কেউ আনুমানিক 100 মিটার দূরে, ঠিক আমার বাম পাশে আনুমানিক 100 মিটার দূরে খুবই লম্বা মতো কেউ দাঁড়িয়ে আছে। তো আমার কাছে মনে হলো যে হয়তোবা আমি ভুল কিছু দেখছি, বাসের ভেতরে লাইট জ্বলছিল, হয়তো ভেতরের কোনো কিছুর রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। জানলা তখন বন্ধ ছিল। তো আমি আসলে যা দেখি তা কি সত্যি কিনা আমি ওটা দেখার জন্য জানলাটা খুলে দিই। তো আমি তখন স্পষ্টভাবে দেখতে পাই যে একজন মহিলা, সে অস্বাভাবিকভাবে লম্বা, প্রায় 2 তলা সমান লম্বা হবে, আমার কাছে তাই মনে হলো। তো তার গায়ের রং ছিল কুচকুচে কালো, এবং তার হাত দুটা ছিল পায়ের পাতা পর্যন্ত লম্বা, এবং সে একটা সাদা শাড়ি পরেছিল যেখানে লাল বর্ডার ছিল, এরকম দেখতে পেলাম। এবং সে সোজাসুজি হাঁটছে, কিন্তু আমার দিকে সে তার ডান পাশে, অর্থাৎ আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে তাই মনে হলো। জি। তো এবং সে বাসের গতি যখন ধীরে ধীরে বাড়ছে, সেও বাসের সাথে সাথে হেঁটে যাচ্ছে, এবং সে আমার দিকে তাকিয়ে ছিল কন্টিনিউয়াসলি, এবং বাস যাচ্ছে, সে বাসের সাথে সাথে যাচ্ছে। তো বাস পূর্ণ গতিতে যখন যাচ্ছিল, তখনও তার হাঁটার দেখে আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে। জি। এবং বাস যখন একদম সঙ্গে সঙ্গে যাচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে যাচ্ছিল, তাই মনে হলো আমার কাছে। এবং আপনি কতক্ষণ পর্যন্ত দেখেছেন তাকে? এটা প্রায় 5 মিনিটের মতো লাগে যমুনা ব্রিজটা পার হতে। তো ততক্ষণ আমি তাকিয়েছিলাম এবং তাকে দেখতে পাচ্ছি। পুরো সময় আপনি দেখেছেন? জি। পার হওয়ার পরে তাকে আর দেখেননি? যখন ব্রিজটা পার হয়ে গেল, তখন আমি দেখলাম অনেক খুঁজেন, এরকম কিছু আমি আর দেখতে পেলাম। এবং আপনি শিওর যে কোনো রিফ্লেকশন না, এবং আপনি সামনেই দেখতে পাচ্ছেন? আমি স্পষ্টভাবে দেখেছিলাম এই ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে গল্প বলার জন্য সুযোগ করে দেওয়ার। আমি যেই গল্পটি আজকে বলবো, সেই গল্পটি আমি শুনেছিলাম আমার দাদির মুখ থেকে। তো আমি যেভাবে শুনেছিলাম আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। সমরেশ বাবু ছিলেন একজন পুরনো বই সংগ্রাহক। কলকাতার এক অন্ধকার গলিতে তিনি একদিন এক জীর্ণ বইয়ের লাইব্রেরির সন্ধান পান। দোকানের মালিক ছিল এক অতি বৃদ্ধ মানুষ, যার চোখের মণি ছিল 16 কোটে সাদা। বৃদ্ধটি সমরেশ বাবুকে একটা চামড়ার বাঁধানো মোটা ডায়েরি দেখিয়ে বললেন, এটি রক্তক্ষর। এর প্রতিটি পাতা আপনার অতীতের কথা বলবে, আর শেষ পাতাটি বলবে আপনার ভবিষ্যতের কথা। রমেশবাবু কৌতূহলবশত বইটি কিনে বাড়িতে আনলেন। সেদিন রাতে বৃষ্টির শব্দ এত বেশি ছিল যে তিনি বাইরের কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। তার এমন একটা অবস্থা তৈরি হলো যে তার কোনো কিছুই ভালো লাগতেছে না। তিনি বিষয়টাকে এড়িয়ে দিতে যাচ্ছেন, এবং এই যে সময়টা বাজে একটা সময় যাচ্ছে, এই সময়টাকে কাটানোর জন্য তিনি যেই বইটি কিনছিলেন বৃদ্ধর কাছ থেকে, সেই বইটি তিনি খুললেন। তিনি প্রথম পাতায় দেখলেন তার জন্মের তারিখ আর সঠিক সময় লেখা আছে। তিনি এটা দেখে অনেকটা অবাক হয়ে গেলেন যে আসলে এটা কিভাবে সম্ভব।
আমার জন্মের তারিখ এটা কিভাবে লেখা, আসলে তিনি বিষয়টাকে অনেক আশ্চর্যভাবে নিয়ে পাতা উল্টাতেই তিনি দেখলেন তার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা সেখানে নিখুঁতভাবে লেখা আছে। এমনকি তার শৈশবের সেই গোপন কথাটি যা তিনি কাউকে কখনোই বলেননি তাও সেখানে ফুটে উঠেছে। ভয়ে সমরেশ বাবুর গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি দ্রুত পাতা উল্টে ডায়েরির একদম শেষ পাতায় চলে গেলেন। দেখলেন শেষ পাতাটি সম্পূর্ণ খালি। তিনি ভাবলেন হয়তো এটা কোনো রসিকতা, কিন্তু তিনি হঠাৎ দেখলেন ডায়েরির সাদা পাতার উপর লাল রঙের বিন্দু ফুটে উঠতেছে। ফোঁটা রক্তের যেন পাতায় ঝরে পড়ছে এবং তা থেকে অক্ষর তৈরি হচ্ছে। অক্ষরগুলো ধীরে ধীরে ফুটে উঠল, লেখা ভাসতে শুরু করলো। লেখাতে এরকমটা বোঝা যাচ্ছে যে আজ রাত 3:15 আপনার সময় সমাপ্তি হবে। তখন মানে এই জিনিসটা দেখার পর আসলে সমরেশবাবু খুব বেশি কৌতূহল হলো যে আসলে এইটা কেন লেখা, আমি তো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এইটা লেখা কেন আসলো। সমরেশবাবুর ঘড়ির দিকে তাকালেন, তখন প্রায় রাত 2:45। তার মানে তার হাতে এখনো আধা ঘন্টা সময় আছে। তিনি পাগলের মতো ডায়েরিটি ছিঁড়ে ফেলার চেষ্টা করলেন, কিন্তু কাগজগুলো লোহার মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি ডায়েরিটি জানালার দিয়ে বাইরে ফেলে দিলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন পরের মুহূর্তেই ডায়েরিটি আবার তার টেবিলের উপর এসে পড়েছে। রমেশবাবু এবার বেশ চিন্তিত হয়ে গেলেন। তিনি আসলে কি করবেন সেটা আসলে তিনি বুঝতে পারতেছিলেন না। ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে চলছে। তখন রাত 3:10। সমরেশবাবু অনুভব করলেন ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। হঠাৎ ঘরের আয়নায় তিনি দেখলেন তার প্রতিচ্ছবিটি তার দিকে তাকিয়ে বিকট শব্দ করে হাসছে। প্রতিচ্ছবিটির হাত থেকে পড়ছে টপ টপ করে রক্তের ছিটে ফোঁটা। ডায়েরিটি এবার নিচ থেকে খুলে গেল এবং এক নতুন পাতা থেকে আওয়াজ এলো যেন কেউ কলম দিয়ে পাতায় আঁচড় কাটছে। রমেশবাবু দেখলেন তার জীবনের শেষ মুহূর্তের বর্ণনায় সেখানে এখনই লেখা হচ্ছে। 3:14 ঘরের কোণ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি আসলে বুঝতে পারতেছিলেন না এটা তার সঙ্গে কি হচ্ছে বা কেনই হচ্ছে। ছায়াটার হাতে ছিল একটা ধারালো কাস্তে। রমেশবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু মনে হচ্ছে পিছন থেকে তার গলা কেউ যেন চিপে ধরে আছে। কোনো শব্দই বের হচ্ছে না, কোনো কিছুই যেন শোনা যাচ্ছে না। আরও বৃষ্টির মধ্যে এমন শব্দ বাহিরে যাওয়ার তো কোনো মানেই হয় না। যাই হোক, রমেশবাবু এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না। কোনোভাবেই সে বুঝতে পারতেছে না যে সে কি করবে। তারপর সেই যে ছায়াটা ছিল সেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। এমন একটা অবস্থা যেন এখান থেকে রমেশবাবুকে কেউ রক্ষা করতে পারবে না। রমেশবাবু ঘরের দরজা খুলে এত বৃষ্টির শব্দের মধ্যেও তিনি দৌড়াতে লাগলেন। দৌড়াতে লাগলেন এবং পিছনে তিনি যখন লক্ষ্য করলেন তখন দেখতে পেলেন একটা সাদা অবয় তার পিছনে, ঠিক একদম পিছনে লেগে আছে, কোনোভাবেই তাকে ছেড়ে দিচ্ছে না। তো রমেশবাবু আসলে কোনো কিছুই চিনতে পারতেছে না আর বুঝতে পারতেছে না যে এখন আসলে কয়টা বাজে। ঠিক যখনই আসলে রমেশবাবুর একটা সাদা একটা কোনো কিছু তার সামনে দেখতে পেল, তখনই আসলে সে বুঝতে পারলো যে আমার মনে হয় এটাই সময় শেষ। কিন্তু এই মুহূর্তে হঠাৎ করেই সে আসলে শুনতে পেল ফজরের আজানের শব্দ। এই ফজরের আজানের শব্দ শুনে মুহূর্তের মধ্যেই সব কিছু যেন বিলীন হয়ে গেল। তার সঙ্গে যেটা চলতেছিল সেটার আর কিছুই সে খুঁজে পাচ্ছিল না। তারপর যখন আসলে রমেশবাবু অনেকটা হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে যাওয়ার পর যখন রাস্তার মধ্যে বসে পড়ল, বসে যাওয়ার কিছুক্ষণ পর আসলে পাশেই একটা মসজিদ ছিল। সেই মসজিদের মধ্যে গিয়ে তিনি মুয়াজ্জিম সাহেবকে তার জীবনের যে কথাগুলো ছিল সেই কথাগুলো গত সময়ে ধরে যেই ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো যখন বলতে শুরু করলো, তখন মুয়াজ্জিম আসলে খুব বেশি অবাক হলো এবং নামাজ শেষ করে রমেশবাবুর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে আসলে ডায়েরি
বলতে কোনো কিছুই ছিল না। এবং সকালবেলা উঠেই সেই মুয়াজ্জিম সহ যেই যে লাইব্রেরিটা রেখেছিল সেই লাইব্রেরির মধ্যে গিয়ে দেখে আসলে কেউ নেই। তার মানে সম্পূর্ণ বিষয়টি আসলে একটি মানে ভৌতিকভাবে ঘটে গেছে রমেশ বাবুর সাথে। তো আমার গল্পটি ছিল এতটুকুই। রাসেল ভাই, আসলে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রিয় লিসেনার্স, আপনারা চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আপডেট ঘটনাগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।